এই তো কিছুক্ষণ আগেই আমার ওনার সাথে বিয়ে হলো। আসলে এটা কোনো সুখের বিয়ে ছিল না। দ্বিতীয় পক্ষের বউ আমি। ওনার 2টা মেয়ে আছে, একটা মেয়ে 9ম শ্রেণীতে পড়ে আর একজন 5ম শ্রেণীতে। আমি নীলিমা, সবেমাত্র ইন্টার পাস করেছি গোল্ডেন রেজাল্ট নিয়ে। আমি ওনার ছোট বোনের সাথে বসে আছি। পাশে বসে আছেন আমার চাচি শাশুড়ি। উনি ঘরে নেই। রাত বাজে 10:30। কিছুক্ষণ পর তুলি ওনার বড় মেয়ে আসলো ঘরে। ফুপি, বাবাই কোথায়? দেখছি না যে। সুহানাকে মানে ওনার ছোট বোনকে জিজ্ঞাসা করলো আর আমার দিকে আর চোখে তাকালো। ভাইয়া হয়তো ছাদে হবে। কেন, কোনো দরকার আম্মু? তুলির মাথায় হাত দিয়ে বলল, না দরকার নেই তেমন। তিশা, তুলির ছোট বোন, খুঁজছিল বাবাইকে, আমাকে পড়তে দিচ্ছিল না। আচ্ছা তুমি তোমাদের ঘরে যাও, আমি আসছি। নীলিমা অবাক চোখে তাকিয়ে রইল তুলির দিকে। এতটা সুন্দর ও যে চোখ ফেরাতে পারছিল না নীলিমা। একটু পর সাকিব, নীলিমার বর, ঘরে ঢুকলো। ওর চাচির সাথে কথা বলল আর পা ধরে সালাম করলো। সাকিবকে দেখে নীলিমা উঠে নিচে দাঁড়ালো। সাকিব একবার শুধু আর চোখে তাকালো নীলিমার দিকে। এরপর সাকিব আস্তে করে বেরিয়ে নিজের বেডরুমে গেল। লাইট অন করতেই সাকিব দেখলো খাট ফুল দিয়ে সাজানো। সাকিব ভাবতে লাগলো নিশ্চয়ই এটা আয়ানের মানে সাকিবের ছোট ভাইয়ের কাজ। সাকিব রাখতে গিয়েও রাখলো না। আরাম চেয়ারের ওপর বসে দোল খাচ্ছিল আর তানহার মানে সাকিবের প্রথম স্ত্রীর ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর নীরবে চোখের পানি ফেলছে। ভাইয়া আসবো? দরজায় নক করে আয়ান। হ্যাঁ আয়। চোখ মুছে সাকিব। তিশা তোমাকে খুঁজছে, আমাকে বারবার জিজ্ঞেস করছে চাচ্চু বাবাই কোথায়, একটু আসো ওদের ঘরে। তুই যা, আমি আসছি। এরপর সাকিব মুখে কৃত্রিম হাসি টেনে তিশা আর তুলির ঘরে গেল। মামুনি, তুমি নাকি আমায় খুঁজছিলে? ঘুমাওনি তুমি? তিশার মাথায় হাত বুলিয়ে বলল সাকিব। তুমি ঘুম না পাড়িয়ে দিলে আমার কি ঘুম আসে বাবাই? সাকিবের হাত জড়িয়ে ধরে বলল তিশা। আচ্ছা আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি ঘুমাও আম্মু। তিশাকে চুমু দিয়ে বলল সাকিব। এদিকে সোহানা নীলিমাকে সাকিবের ঘরে রেখে এলো। আয়ানও সাথে ছিল। জানো বড় ভাবি, আমার ভাইয়াটা না অনেক ইন্ট্রোভার্ট স্বভাবের। ভাইয়া সহজে কাউকে কিছু বলে না। তানহা ভাবি ভাইয়ার সব চাওয়া নিজ থেকে বুঝে নিত। ভাবি তুমি শুধুমাত্র ভাইয়ার দিকে খেয়াল রেখো, জোর করেই কিন্তু আমরা ভাইয়াকে বিয়ে করিয়েছি। আম্মু অসুস্থ, তাই আম্মু উপরে আসতে পারেনি। আম্মুর কথাগুলো আমরা বলছি, যদিও সম্পর্কে তোমার ছোট আমরা। তুলি আর তিশা এই দুজন আমাদের সবার প্রাণ, কোনোদিন ওদের মনে কষ্ট দিও না, এতটুকু রিকোয়েস্ট। আয়ান বলল কথাগুলো। নীলিমা বলল চিন্তা করো না। নীলিমাকে খাটে বসিয়ে দিয়ে সুহানা আর আয়ান দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। আধা ঘন্টা পর সাকিব ঘরে ঢুকলো। দরজা চাপিয়ে দিল শুধু। এরপর সোফার ওপর মাথা নিচু করে বসলো সাকিব। নীলিমা উঠে গিয়ে সাকিবের পা ধরতে যাবে, এমন সময় সাকিব সরে গেল। আমার পা ধরছেন কেন? রাগে স্বরে বলল সাকিব। সালাম করছি। সরে গেলেন যে? আস্তে করে নীলিমা বলল, আপনাকে একটা কথা বলে দিই শুনুন। আপনাকে শুধুমাত্র বিয়ে করার হেতু হচ্ছে আমার তিশা আর তুলি। ওদের ছাড়া 2 সেকেন্ডের জন্য আমার সামনে আসবেন না। আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। আমাকে স্বামী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষাও ত্যাগ করতে হবে। কথাটা আপনাকে বিয়ের আগেও বলেছিলাম। সো আপনি আপনার জায়গায় থাকুন আর আমি আমার। ঘরটাও আজকের পর থেকে আলাদা হবে। তিশা আর তুলির সাথে থাকবেন আপনি আগামীকাল থেকে। দ্যাটস ইট। পকেটে হাত দিয়ে পেছনে ঘুরে বলল সাকিব। তাহলে আজ কেন বাদ দিলেন? আজই চলে যাই। পরিবারের মন রক্ষার জন্য আজ থাকুন। প্রায় 1:30 বাজে। ঘড়ির দিকে তাকিয়ে বলল সাকিব, ঘুমিয়ে পড়ুন যান। আপনি কোথায় ঘুমাবেন? সোফাতেই। এইটুকু বলে সাকিব টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল আর ব্লেজার চেঞ্জ করে টি শার্ট আর শর্ট ট্রাউজার পরল। নীলিমার সাথে সাকিবের বয়সের গ্যাপ 10 বছর। এতটা গ্যাপ হলেও বোঝার কোনো উপায় নেই যে সাকিব 2টা মেয়ের বাবা। 25 বছরের যুবকের মতোই লাগে সাকিবকে। নীলিমা বিয়ের শাড়িটা পরে আস্তে করে বিছানায় শুয়ে পড়ল। কাত হয়ে ঘুমালো নীলিমা। সাকিবের চোখে বিন্দুমাত্র ঘুম নেই। তানহাকে আজ অনেক মনে পড়ছে। ভালোবাসার বিয়ে ছিল সাকিব আর তানহার, এই কারণে আরও বেশি কষ্ট পাচ্ছে সাকিব। সাকিব সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বছরের অর্ধেকটা সময় সে বাহিরেই কাটায়, অফিসিয়াল কাজে। দেশের সেরা সফটওয়্যার ফার্মে কাজ করে সাকিব। আর আয়ান নীলিমার বয়সী, সেও এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। সুহানা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছে। সাকিব ফোন হাতে নিয়ে তানহার ফটো দেখে। ওদের 4 জন মিলে খুব সুন্দর একটা সংসার ছিল, কিন্তু এইভাবে হঠাৎ করে যে তানহা ওদের কাছ থেকে চলে যাবে তা সাকিব ভাবতেও পারেনি। ফোন ঘাটছে আর চোখ দিয়ে পানি পড়ছে। কতটা কষ্ট পেলে একটা ছেলে কাঁদে। তানহার সাথে সাকিব যে বিছানায় ঘুমাতো, আজ সেই বিছানায় অন্য মেয়ে। ভাবতেই সাকিবের হু হু করে কান্না পাচ্ছে। সারা রাত এক ফোঁটা ঘুমায়নি সাকিব। সকালে ঘুম থেকে উঠে নীলিমার শাড়িটা পাল্টে নিচে রান্নাঘরে যায়। কাজের লোকের সাহায্যে তুলি আর তিশার জন্য টিফিন রেডি করে। এরপর ওদের ঘরে যায়। তুলি, তিশা স্কুলে যাবে না? 7টা বাজে তো, স্কুল বাস এসে পড়বে, ওঠো। নীলিমা ডাকছে ওদের। আপনি এই ঘরে কি করছেন? রেগে গিয়ে বলল তুলি। স্কুলে যাবে না? ওঠো। আপনার ডাকার কোনো প্রয়োজন নেই, যান আপনি এই ঘর থেকে। আপু, উনি কি আমাদের নতুন মা? ঘুম থেকে উঠে বলল তিশা। খবরদার তিশা, ওনাকে মা বলবি না। আমাদের মা একজনই ছিল, আর সে তানহা আহমেদ।
তুলি বলল, দেখো আপু, উনি কি সুন্দর, আমাদের মায়ের মতো সুন্দর। নীলিমার গালে হাত দিয়ে তিশা বলল, কি বলছিস এসব তুই তিশা? কাকে মা বলছিস তুই? তুলি, ও তো বাচ্চা, এভাবে বকো না ওকে। আর আজ থেকে তো আমি তোমাদেরই মা, আমাকে তো মা ডাকবেই। তুলির গালে হাত দিয়ে বলল নীলিমা। কোনো প্রয়োজন নেই। কি ব্যাপার তুলি, এভাবে কথা বলছো কেন তুমি? সোহানা ঘরে এসে বলল, তো কিভাবে কথা বলবো ফুপি ওনার সাথে? উনি নাকি আমাদের মা হবেন। মুখ বাঁকা করে বলল, তুলি যাও, ফ্রেশ হও। তিশা তুমি যাও। ওরা চলে গেল। ভাবি, তুমি কিছু মনে করো না, মা হারিয়েছে তো তাই মানতে পারছে না। তুমি ওদের কথা একটু সহ্য করো। সোহানা, তোমায় ভাবতে হবে না, আমি জানি, আর আমি মোটেও কষ্ট পাইনি, হাসি মুখে বলল নীলিমা। চলো এখন নিচে যাই, তিশা আর তুলির টিফিন রেডি করতে হবে। করে ফেলেছি আমি। তাই? হ্যাঁ, ভাইয়াকে ডেকে দাও, ভাইয়ার অফিস আছে তো। যাচ্ছি। নীলিমা বেডরুমে গিয়ে দেখল সাকিব সোফার ওপর ঘুমাচ্ছে, এক হাত ফ্লোরে ঠেকিয়ে। সাকিবের বেডরুমে গেল নীলিমা সাকিবকে ডাকতে, কিন্তু সাকিবকে ডাকার মতো সাহস হচ্ছে না নীলিমার। এদিকে সময়ও বেশি নাই, অফিসের টাইম হয়ে গেছে। নীলিমা এসব ভাবতে ভাবতে সাকিব আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে গেল। উঠেই নীলিমার মুখ দেখল সাকিব। সাকিব তো রেগে আগুন নীলিমাকে দেখে। নীলিমা বুঝতে পেরেছে সাকিব রেগে গেছে, তাই নীলিমা সাকিবের ঘর থেকে আস্তে করে বেরিয়ে আসে। তুলি আর তিশাকে স্কুলে পাঠিয়ে দিয়ে নীলিমা সাকিবকে ব্রেকফাস্ট বেড়ে দেয়। সাকিব খাবার না খেয়ে ডাইনিং থেকে উঠে চলে যায়। নীলিমা মন খারাপ করেই আস্তে করে চেয়ারে বসে পড়ে। আয়ান ব্রেকফাস্ট করতে এসেছে, তাই আয়ানকে ব্রেকফাস্ট বেড়ে দিল আর আয়ানের সাথে বিভিন্ন কথা বলছিল নীলিমা। হঠাৎ নীলিমা আয়ানকে অদ্ভুত একটা প্রশ্ন করে বসলো, যার জন্য আয়ান মোটেও প্রস্তুত ছিল না। তোমার ভাই কি 12-13 বছর বয়সে বিয়ে করেছিল? নীলিমা আনমনে হয়ে আয়ানকে প্রশ্নটা করল। এসব কি বলছো তুমি বড় ভাবি? খাওয়া বন্ধ করে আয়ান। যদি সেটা না করে তাহলে 14-15 বছরের একটা মেয়ে তার কিভাবে হয়, আর আমি তার 10 বছরের ছোট কিভাবে হই? অনেক চিন্তিত হয়ে বলল নীলিমা। ভাইয়া আর্লি ম্যারেজ করেছে, তবে সেটা 21 বছর বয়সে। যেহেতু ভাইয়া তানহা ভাবিকে ভালোবাসত, তাই ভাবিকে নিয়ে রিস্কে যেতে চায়নি, আর পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করেছে। আম্মু একটা সময় মেনে নিয়েছিল, আর তিশা বা তুলি কেউই আমার ভাইয়ার নিজের মেয়ে না। মাথা নিচু করে আয়ান। হোয়াট? কি বলছো তুমি এসব? অবাকের উচ্চ সীমায় নীলিমা। 2 বছর আগে ওদের রাস্তায় অ্যাক্সিডেন্ট করা অবস্থায় দেখে ভাইয়া আর ভাবি তখন ওদের নিয়ে আসে এই বাসায়। ওরাও জানে যে এই পরিবারের কেউ না ওরা, কিন্তু কেউ আমরা ওদের কম আদর যত্ন করি না। আর ডাক্তার বলেছিল ভাবি কোনোদিন মা হতে পারবে না, তাই নিজ হাতে 1.5 বছর ওদেরকে আগলে রেখেছে। ওদের মা বাবা সেদিনই মারা গিয়েছিল। এরপর থেকে ভাবিকেই ওরা মা ডাকে আর ভাইয়াকে বাবাই। 6 মাস আগে ভাবির ব্রেন টিউমার ধরা পড়ে, আর ভাবি 15 দিনের মাথায় মারা যায়। আবার নিঃস্ব হয়ে যায় তিশা আর তুলি। ভাইয়া পাগলের মতো হয়ে যায়, অফিস খাওয়া দাওয়া সব ভুলে শুধু তানহা তানহা করত, আর কিছুতেই চালানো যাচ্ছিল না ওদের। তাই জোর করে ভাইয়াকে বিয়ে দেওয়া। তুমি কোনোদিন তিশা আর তুলিকে কষ্ট দিও না, খুব অল্প বয়সে মা বাবা হারা হয়েছে ওরা। অনেক কষ্টে কথাগুলো বলল আয়ান। খাও তুমি, চিন্তা করো না, চোখের পানি মুছে বলল নীলিমা। নীলিমা উঠে সাহস করে সাকিবের ঘরে যায় আর সাকিবের ডায়েরিটা সামনে পায়। নীলিমা ডায়েরি পড়ে বুঝছে তানহাকে বিয়ের পর সাকিবের ঘুরে দাঁড়ানোটা আর তানহার মারা যাওয়ার পরের কষ্টটা। পড়তে পড়তে নীলিমা নিজেই কেঁদে দেয় আর ভাবে, মানুষটাকে আমি বদমেজাজি ভাবতাম, কিন্তু তা না, উনি অত্যন্ত স্নেহসুলভ একজন মানুষ। মনে মনে নীলিমা বলল। ডায়েরিটা পড়ে নীলিমা পুরোটা ঘর গুছাচ্ছে, তানহার জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখলো। এরপর তুলি আর তিশার ঘরটা গুছিয়ে আয়ানের ঘরে গেল গোছানোর জন্য। ভাবি, তুমি এই ঘরে? কান থেকে হেডফোন খুলে আয়ান বলল। বিছানা থেকে নামো, ঘরটা গোছাবো। পুরো বাড়িটা তো জঙ্গল বানিয়ে রেখেছো তোমরা। আয়ানের ল্যাপটপ আর ট্যাব হাতে নিয়ে বলল। তোমায় কিচ্ছু করতে হবে না ভাবি, তুমি গিয়ে ঘুমাও যাও। রহিমা মানে কাজের মেয়ে করে দিবে সব, তুমি সরো এখান থেকে, ঝাড়ি দিয়ে বলল নীলিমা। এসে জ্বালানো শুরু করে দিয়েছ? জি দেবরজি। যাও, নয়তো এখন হেডফোনটা ভাঙবো। যাচ্ছি। এরপর আয়ান ঘর থেকে বেরিয়ে যায় আর নীলিমা শাড়ির আঁচলটা হালকা বেঁধে আর চুলটা খোপা করে সবকিছু গুছিয়ে দেয়। শাশুড়ির সাথে গিয়ে গল্প করে আসে আর ঔষধ দিয়ে আসে। এরপর গোসল করে রান্না করতে যায়। রান্না শেষ করতে না করতে সাকিব দ্রুত বাসায় ঢোকে, কতগুলো পেপারস হাতে নিয়ে, মুখে হাসির ঝলক। আম্মু, আম্মু তুমি কোথায়? ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিৎকার করছে সাকিব। হ্যাঁ বল। বেডরুম থেকে বেরিয়ে আসে আম্মু। আম্মু, আমি প্রমোশন পেয়ে গেছি। নীলিমা চুলাটার আঁচ কমিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। আমার সারা জীবনের স্বপ্ন এটা আম্মু, আমি এখন ওই কোম্পানির সিইও, ম্যানেজিং ডিরেক্টর। খুশিতে আত্মহারা সাকিব, তাই তানহাকে জানিয়ে আসি। সিঁড়ি দিয়ে দ্রুত উঠতে গিয়ে আবার থেমে যায় সাকিব আর মন খারাপ করে পিছু ফিরে তাকায়। নীলিমা সেখানে থেকে সরে যায় আর সাকিবের আম্মু সাকিবকে বলে, আব্বু, ভালোবাসা আজীবন থাকবে, কিন্তু ভালোবাসার মানুষ নয়। অতীত ভুলে যাও, বর্তমান নিয়ে সামনে এগিয়ে যাও। নীলিমার মতো একটা মেয়েকে এভাবে কষ্ট দিও না। বৌমা খুব ভালো, এতটুকু বয়সে তোমার বউ হয়ে এসেছে, সেটা কি তোমার শ্রেষ্ঠ পাওয়া নয়?
আম্মু, ও শুধু তিশা আর তুলির মা, বাট আমার বউ না। তোমাকে জানিয়ে দিচ্ছি, আজ থেকে ওর আর আমার ঘরটাও আলাদা। বাকি বাঁচবো হয়তো আর 50 বছর। সে জীবনটা নিজের মতো করেই বাঁচতে দাও। কবুল বলাকে বিয়ে বলে না, সেটাকে দায়বোধ বলে। যাই হোক, আয়ানকে আর সুহানাকে আমার ঘরে আসতে বলো। এই কথা বলে সাকিব নিজের ঘরে চলে যায় আর পেপারসগুলো কাবার্ডে রেখে দেয়। পেছনে ঘুরে সাকিব দেখে পুরো ঘরটা কেমন যেন গোছানো, একদম তানহার মনের মতো করেই। তানহা এইভাবে ঘর গোছাতো। শোপিস, বই, বিভিন্ন জিনিসপত্র কি সুন্দরভাবে গুছিয়েছে, কিন্তু গোছালোকে, এটাই ভাবছে সাকিব। ভাইয়া ডেকেছ? আয়ান আর সুহানা একসাথে এসে বলল, আয়। অনেকদিন ধরে না আমাকে বলেছিলি বাইরে ঘুরতে যাবি, আজকে যাবি? তুমি যাবে ভাইয়া? ইয়াহু। ভাবিকেও নিয়ে যাব, কিন্তু দরকার নেই, আমরা 5 জনই যাব। আমি, তোরা আর আমার মেয়েরা। বাইরের কোনো মানুষকে আমি নিতে পারবো না। গট ইট? ভাইয়া প্লিজ, শি ইজ ইউর ওয়াইফ। তারও একটা জীবন আছে। সে এত কিছু কিসের আশায় স্যাক্রিফাইস করবে? প্লিজ ভাইয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোরা যা পারিস কর, আর কিছুই বলবো না আমি। রেগে সাকিব ছাদে চলে গেল। নীলিমাকে নিয়ে ট্যুরে যাওয়ার কথা শুনে সাকিব রেগে গেল। এরপর ছাদে চলে যায় সাকিব। একটু পর নীলিমা ঘরে এসেছে। সোহানা আর আয়ানকে কথা বলতে দেখে বলল, কোনো সমস্যা হয়েছে তোমাদের? কি কথা বলছো এইভাবে? আরে ভাবি আসো, আমরা ট্যুরে যাচ্ছি, সাথে তুমিও। আমি ট্যুরে গিয়ে কি করব? তোমরা যাও। তাছাড়া অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যাবে, ঝামেলা আছে। ভাবি, অ্যাডমিশন টেস্ট কিন্তু আমারও আছে। 2 দিনের জন্য গেলে কিছুই হবে না। এই প্রথম ভাইয়া নিজ থেকে বলেছে সুযোগটা হাতছাড়া করে কিভাবে? প্লিজ ভাবি চলো। চাই না তোমায় এভাবে রেখে যেতে। আমি যেতে চাইলেও উনি নেবেন না, তাই আমার কথা বাদ দাও। তোমরা যাও, ঘুরে আসো। ভাবি, তোমাকে ছাড়া আমরা যাচ্ছি না। তুমি না গেলে আমরা যাওয়া ক্যান্সেল করে দিচ্ছি। নীলিমা কোনো উত্তর দেওয়ার আগে নীলিমার ফোনটা বেজে ওঠে। নীলিমা ফোন হাতে নিয়ে দেখে নীলিমার বাবা ফোন দিয়েছে। নীলিমা ফোনটা কেটে দেয়। এরপর আবার ফোন করে ওর বাবা। নীলিমা বাধ্য হয়ে এবার রিসিভ করে। কেন ফোন দিয়েছ? আমি বেঁচে আছি আব্বু, মরিনি এখনো। রঙিন অট্টালিকায় ভালোই আছি, বেশ সুখে আছি। ব্যাস হয়ে গেছে জানা, এবার রাখি। কড়া গলায় কথাগুলো বলল নীলিমা। মা শোন। না আব্বু, আমার কাজ আছে, তুমি ভালো থেকো। আম্মুকে দেখে রেখো, রাখছি। নীলিমা ফোনটা কেটে দেয় আর নীরবে 2 ফোঁটা চোখের পানি ফেলে। আবার সাথে সাথে চোখের পানি মুছে নেয় আয়ান আর সুহানাকে লুকিয়ে। আয়ান আর সুহানা অবাক হয়ে গেল। ভাবি তার আব্বুর সাথে এইভাবে কেন কথা বলল? ওরা এটাই ভাবছে। নীলিমা ফোনটা হাত থেকে রেখে ওদের দিকে তাকিয়ে হেসে চলে গেল। আয়ান আর সুহানা বেশ অবাক হলো নীলিমার এই ব্যবহার দেখে। আয়ান আর সুহানা ঘর থেকে বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পর সাকিব ঘরে ঢোকে। সাকিব দরজা লাগিয়ে এসি অন করে খাটে বসে। শার্টের বোতামগুলো খুলে সাকিব চোখ বন্ধ করে খাটে শুয়ে আছে। সাকিব জানে না যে নীলিমা ওয়াশরুমে। নীলিমা গোসল করে বেরিয়ে আসে। ব্লাউজের পেছনের দিক পুরোটা খোলা। নীলিমা পেছনে হাত নিতে পারছে না, ব্যথা পায়। তাই ভেবেছে সুহানাকে বলবে লাগিয়ে দিতে হুকগুলো। চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের দিকে যায় আর নীলিমা খাটে খেয়াল করেনি। সাকিব হঠাৎ উঠতে যাবে, তখন সোজা চোখ যায় নীলিমার পিঠের দিকে। আর নীলিমা আয়নায় খেয়াল করে সাকিব পেছনে বসা। নীলিমার সাথে সাথে শাড়ির আঁচল টান দিয়ে পিঠ ঢেকে ফেলে। আর সাকিব রেগে যাবে নাকি কি করবে বুঝতে পারছে না। সাকিব থ মেরে আছে। সাকিব আর কোনো কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায় আর সুহানাকে পাঠিয়ে দেয়। ভাবি, তুমি নাকি ডেকেছ আমায়? কে বলল? অবাক হয়ে বলল নীলিমা। ভাইয়া বলল। আসলে হুকগুলো একটু লাগিয়ে দাও না। ভাইয়াকে বললেই তো পারতে। না বোন, উনি ওনার মতো থাকুক আর আমি আমার মতো করেই সংসার করি। এতটুকু বয়সে এত স্যাক্রিফাইস কিভাবে পারো তুমি ভাবি? মেয়েরা সবই পারে, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তরা সবই পারে। পারে না শুধু তোমাদের মতো বড় লোকেরাই। মুচকে এসে বলল নীলিমা। অনেক অভিমান জমে আছে তোমার, তাই না? বাদ দাও সেসব কথা। নীলিমা কথাটা কাটিয়ে চলে গেল। দিনটা ভালোভাবে কেটে গেল সবার। ট্যুরে যাওয়ার প্ল্যান নিয়ে বাড়ি মাতিয়ে রেখেছে আয়ান। সবাই খুব বেশি এক্সাইটেড, শুধু নীলিমা বাদে। রাতের বেলা নীলিমা তিশা আর তুলিকে ঘুম পাড়িয়ে দিয়ে সাকিবের ঘরে এলো। সাকিব তখন কাজ করছিল। নীলিমা সাকিবের কাজে বিরক্ত না করে কোনো কথা না বলে খাটের এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সাকিব বলল, আপনি গেস্ট রুমে যান, এখানে আমি শুধু ঘুমাবো। আপনাকে বিরক্ত করব না, প্রমিস। বাড়ির লোকে কথা শোনাবে আলাদা ঘুমালে। প্লিজ কোনো রিয়েক্ট করবেন না, তাহলে আমাকে বাজে কথা শুনতে হবে। অসহায়ের মতো বলল নীলিমা। সাকিব কিছু বলতে গিয়েও আর কিছু বলল না। নীলিমাও চুপ করে গেছে। সাকিব ওর কাজ শেষ করে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। নীলিমা জানলার পাশে শুয়েছিল। ভরা জ্যোৎস্নার রাতে নীলিমার এলোমেলো চুলে আর মায়া ভরা মুখটাতে চাঁদের আলো এসে পড়েছে। সাকিব পাশ ফিরতে গিয়ে নীলিমাকে এইভাবে দেখে। নীলিমা তো ঘুমে বেহুশ। সাকিব অনেকক্ষণ এক দৃষ্টিতে নীলিমাকে এইভাবে দেখল, আবার নিজে নিজেই চোখ ফিরিয়ে নিল। এরপর অন্যদিকে ফিরে ঘুমিয়ে যায়। 3-4 দিন ধরে বিয়ে হয়েছে ওদের, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক তো দূরে, কেউ কারোর সাথে কোনো কথাই বলেনি। পরের দিন সকালবেলা, শুনছেন, অফিস যাবেন না আপনি? এক হাত দূরে দাঁড়িয়ে নীলিমা সাকিবকে ডাকছে। তানহা প্লিজ, যাব না বলেছি তো। নীলিমাকে টান দিয়ে নিজের উপর ফেলে নীলিমা বাকরুদ্ধ হয়ে যায় সাকিবের এমন আচরণে। আজকে অফিসে যাব না।
আজকে সারাদিন আমি আমার বউয়ের সাথে রোম্যান্স করব। নীলিমাকে জড়িয়ে ধরে সাকিব, কি করছেন কি আপনি? সাকিবকে ধাক্কাতে ধাক্কাতে বলল নীলিমা। এমন করছো কেন তুমি তানহু? আরে কি অবস্থা, আমি নীলিমা, তানহা আপু নই, চিৎকার করে বলল নীলিমা। নীলিমার চিৎকারের আওয়াজ শোনার পর সাকিবের ঘোর কাটল। নীলিমাকে ওর উপরে দেখে সাকিব নীলিমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। নীলিমা শুধু মুচকি হাসলো। নীলিমাকে সাকিব এর উপর থেকে ফেলে দিল আর সাকিবেরও ডুস খেয়ে হুশ হওয়ার মতো অবস্থা হলো। সাকিব দ্রুত বিছানা ছেড়ে উঠে যায় আর নীলিমা শাড়ির আঁচলটা ঠিক করে উঠে চলে যায়। সাকিব হাত দিয়ে নিজের চুলগুলোই টানছে। ও তানহা আর নীলিমার মধ্যে পার্থক্য বুঝল না। এইটা ভেবে ওর লজ্জা লাগছে। সাকিব আজ অফিসে যাবে না, সেটা আগে থেকে প্ল্যান করে রেখেছে। আজকে বিকেলে ওরা ঘুরতে বের হবে বাইরে। কমপক্ষে 2 দিনের জন্য ওরা ঢাকার বাইরে কোথাও যাবে। কিন্তু সাকিব এখনও ডিসাইড করতে পারল না যে কোথায় যাবে। তাই আয়ান আর সুহানা মিলে বলল যে রাঙামাটি যাবে। সাকিব শুধু বলল মন্দ হয় না। সবাই মিলে প্যাকিং করা শুরু করলো, কিন্তু নীলিমা কিছুই করছে না। সাকিব নীলিমাকে না করে দিয়েছে শপিং আর না দিয়েছে কিছু, একটা চেইন পর্যন্ত কিনে দেয়নি। এতে নীলিমার কোনো কষ্ট নেই, তবে চাপা একটা অভিযোগ রয়ে যায়। প্যাকিং করার সময় সুহানা হঠাৎ দৌড়ে সাকিবের ঘরে যায়। ভাইয়া আসবো? দরজায় নক করে সুহানা। আয়। ভাইয়া তুমি কি কাজটা ঠিক করছো বলো তো? আমরা সবাই গোছগাছ নিয়ে ব্যস্ত, আর ভাবিকে একটা বারো যাওয়ার কথা বলছো না তুমি? আমার কোনো প্রয়োজন নেই, কেন এসেছিস সেটা বল। ভাইয়া ভাবিকে অন্তত গিয়ে বলো রেডি হতে। যাও সুহানা প্লিজ, ওই মেয়েকে ওর মতো থাকতে দে আর আমাকে আমার মতো। ফালতু মেয়ে একটা। ফোন হাতে নিয়ে বলল সাকিব। ভাইয়া তুই তোর জিনিস গুছিয়ে নে, এরপর তিশা আর তুলির জিনিসপত্র গোছা। যা। বিরক্ত হয়ে বলল সাকিব। যাচ্ছি। সুহানা এক প্রকার রাগ করেই চলে গেল। সাকিবের এই রাগে কিছু যায় আসে না। আয়ান আর সুহানা বাধ্য হয়ে নীলিমাকে ছাড়া যাচ্ছে, নয়তো সাকিব প্রচুর রাগ করবে। মেয়েদের আর ভাই বোনেদের নিয়ে আম্মুকে বিদায় জানিয়ে সাকিব বেরিয়ে গেল। নীলিমাকে একটা কথাও বলে যায়নি যাওয়ার সময়। আম্মু অনেকবার বলেছে নীলিমাকে নিয়ে যেতে, কিন্তু সাকিব নেবে না। কোনোভাবেই সাকিব নীলিমাকে নিয়ে যাবে না। নীলিমা রাতে ঘুমানোর সময় কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলেছে। সারা রাত শুধু কেঁদেছে নীলিমা। পুরো বাড়ি ফাঁকা। এর মাঝে নীলিমাকে একটা কলও করেনি সাকিব। আয়ান কথা বলেছে অবশ্য। সকালে ফজরের নামাজ পড়ে নীলিমা আম্মুকে নাস্তা বানিয়ে দেয়। এরপর ঘরের কাজ সেরে গোসল করতে যায়। নীলিমা ওর বাবার সাথে কথা বলে না, কারণ জোর করে ওর বাবা ওকে সাকিবের কাছে বিয়ে দিয়েছে। নীলিমা চায়নি 2 মেয়ের বাবার বউ হতে। নিজেকে শেষ করা যদি সর্বোচ্চ গুনাহ না হতো, তবে নীলিমা নিজেকে শেষ করে দিত। সারাটা দিন মন খারাপ করে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল নীলিমা। সুহানা এর মাঝে একবার ফোন দিয়েছিল, কিন্তু নীলিমা কথা বলেনি, কারণ ওর মন খারাপ। সাকিব বিন্দাস ঘুরছে আর মজা করছে। বিকেলের দিকে গিয়ে নীলিমা আয়নের ঘর থেকে বই এনে পড়তে বসে, কিন্তু এখন পড়াশোনাটাও বিষাদ লাগছে। কিছুতেই কিছু ভালো লাগছে না ওর। টানা 2টা দিন একা বাসায় ছিল নীলিমা। যেদিন ওদের বাড়ি ফেরার কথা, সেদিন সকাল থেকে নীলিমার জ্বর। নীলিমা বের হতে পারেনি ঘর থেকে। নীলিমার শাশুড়ি নীলিমার খোঁজ নিতে উপরে যায়, আর গিয়ে দেখে নীলিমা এলোমেলো হয়ে খাটে পড়ে আছে। তার বুক চিনচিন করে ওঠে। তিনি নীলিমার পালস রেট চেক করে দেখলেন স্বাভাবিক আছে, তবে গায়ে প্রচণ্ড জ্বর। নীলিমা মরার মতো ঘুমাচ্ছে। উনি নীলিমাকে জাগালেন, কিন্তু নীলিমা মাথা তুলে উঠতে পারছিল না। কাজের লোককে দিয়ে ডাক্তারকে ফোন দেওয়ালেন আম্মু। ডাক্তার এসে নীলিমাকে মেডিসিন দিয়ে যায় আর রেস্টে থাকতে বলে। ঔষধ খেয়ে নীলিমা কখন ঘুমিয়ে যায় তা ও বলতে পারে না। বিকেলের দিকে ঘুম ভাঙে নীলিমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা বাজে। নীলিমা ধরপড় করে খাট থেকে নামে আর শাড়িটা কোনো মতে পাল্টে নিচে যায়। নিচে গিয়ে দেখে সাকিব আর ওর আম্মু ড্রয়িং রুমে বসে গল্প করছে। সাকিব নীলিমার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে ফেলল। বৌমা তুমি কেন উঠলে? কি দরকার ছিল বলো আমায়? নীলিমার শাশুড়ি বলল, আসলে মা রান্না করতে হবে তো, সবাই চলে এসেছে। খাবে কি? তুমি ঘরে যাও, কাজের মেয়ে আছে, ও করবে। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তোমার ঘরে। না মা, জমিদারি আমাকে মানায় না। সাকিব বসে বসে সব শুনল। নীলিমা রান্না করে গিয়ে রান্না করার জন্য রেডি হচ্ছিল, তখন সাকিব রান্না করে ঢুকে। আপনাকে নিশ্চয় এ বাড়ির চাকরানি হিসেবে আনেনি, বউ হিসেবেও আনেননি। তারা কথা আমার সহ্য হয় না, জাস্ট মাইন্ড ইট। ঘরে গিয়ে রেস্ট করুন, কাজের লোক আছে, সে করবে। আমি সেসব বাদ দিন, আপনি ঘরে যান। স্ন্যাক্স কি খাবেন বলেন, আমি করে দিচ্ছি। আপনি ঘরে যান, রান্না করতে হবে না বলছি তো। প্লিজ, এই রান্নাঘরটাই আমার একমাত্র আপন। আমাকে এভাবে বের করে দেওয়ার কোনো মানে নেই, আস্তে করে বলল নীলিমা। ধ্যাত! সাকিব প্রচণ্ড বিরক্ত হয়ে নীলিমার হাত ধরে টেনেই ঘরে নিয়ে এলো নীলিমাকে। নীলিমা একটু অবাক হয়নি, কারণ ওর সম্পূর্ণ অনুভূতি হারিয়ে ফেলেছে। সুখ নেই আর ওর জীবনে, আর না আছে স্বামীর ভালোবাসা। সারাক্ষণ ডিপ্রেশনে থাকে নীলিমা। ঘরে থাকুন, ঘুমান চুপ করে। না, ঘুম আসবে না। তাছাড়া আপনার এতটা কেয়ারও যে আমার সহ্য হচ্ছে না। মুচকে এসে বলল নীলিমা। কি? কে কার কেয়ার করছে? ও হ্যালো, আপনার কেয়ার করার জন্য আমি বসিনি, শুধু দায়িত্ববোধ থেকেই করছি। গুড। নীলিমা বাইরে তাকিয়েছিল, আর সাকিব এসব বলছিল। এই বাড়িতে আমার কথাই শেষ কথা হয়, আর সেখানে আপনি আমার সাথে তর্ক করছেন? তর্ক করছি না, তবে কথা বলছি এই প্রথম, সেটা জানি।
নীলিমার কথা শুনে সাকিব স্তব্ধ হয়ে গেল। এতটা সাহস আর কেউ দেখায়নি ওর ওপর যতটা দেখিয়েছে নীলিমা। নীলিমার তারা তারা কথাগুলো সাকিবের হজম হলো না। অনেকক্ষণ ধরে সহ্য করছে সাকিব, কিন্তু আর পারছে না। সব কথা সাকিবের মাথায় একত্রিত হওয়ার পর সাকিব ভীষণ রেগে যায়। নীলিমা আসামির মতো সাকিবের পাশে দাঁড়িয়ে আছে। তুমি এত বেয়াদব কেন? মুখে মুখে তর্ক কেন করো? সাকিব দাঁড়িয়ে বলল, বাবা মা ভদ্রতা শেখায়নি, তাই আমি বেয়াদব। সাকিব কর্কশ গলায় বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না তুমি মেয়ে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার নাম নীলিমা। মেয়ে তো বটেই, তবে নাম ধরে ডাকলে খুশি হব। আর আপনি থেকে সোজা তুমিতে নেমে এসেছেন এত সহজে? ভ্রু উঁচু করে বলল নীলিমা। তুমি আমার অনেক ছোট, তাই তুমি বলতেই পারি। ইউ গার্ল জাস্ট ডিসগাস্টিং। আজ পর্যন্ত সাকিব আহমেদের মুখের উপর কেউ কথা বলেনি, আর তুমি তর্ক করছো? তানহা কোনোদিন আমাকে এইভাবে বলেনি, আর তুমি বলছো কোন সাহসে? টেবিলে হাত রেখে বলল সাকিব। কোন সাহসে বলছি তা তো জানি না, তবে তানহা আপু যে অধিকারে বলেনি, আজ ঠিক আমি সেই অধিকারে বলছি। খুব সাবলীলভাবে কথাটা বলে দিল নীলিমা। সাকিব আর একটা কথা না বলে নীলিমার দিকে আগুন গরম চোখ দিয়ে তাকালো। নীলিমা ভয় পেয়ে মাথা নিচু করে চলে গেল। সাকিব মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। এদিকে নীলিমা রান্নাঘরে গিয়ে হাসতে হাসতে শেষ। নীলিমা পাগলের মতো হাসছে। কাজের মেয়েরা বলছে, বৌমনি আপনার কি হয়েছে, এভাবে হাসছেন কেন? তোমরা বুঝবে না, হাসতে হাসতে বলল নীলিমা। গোমরা মুখকে আজকে করলার রস খাইয়ে এসেছি। বিয়ে করেছে আমাকে, আর আমার নামই জানে না। কি বর আমার, ভাবা যায়। স্যারকে কি বলেছেন আপনি বৌমনি? রেগে গেলে কিন্তু সব তছনছ করে দিবে। ঢোক গিলে কাজের মেয়ে বলল, যা ইচ্ছা করুক গিয়ে, আমি ওনাকে ভয় পাই নাকি? তাছাড়া উনি আজকে বলেছেন আমি ওনার থেকে অনেক ছোট, তাই আর ভয় নেই। হাতে ছুরি ঘোরাতে ঘোরাতে বলল নীলিমা। একমাত্র আপনিই পারবেন স্যারকে আগের মতো করে দিতে। লেগে থাকুন বৌমনি, হয়ে যাবে। হ্যাঁ, তো সোজা নয়। যাই হোক, রান্না কর, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। বৌমনি, আবার কি জ্বর আসছে নাকি? হ্যাঁ, জ্বরই লাগছে, চলে যাচ্ছি আমি। নীলিমা ঘরের ওপরে এসে শুয়ে পড়ে। সাকিব নীলিমাকে শুতে দেখে জিজ্ঞেস করল, সন্ধ্যার সময় এভাবে শোয়ার মানে কি? তাও আমার ঘরে? আপনি ভুল করছেন মিস্টার আহমেদ। ঘরটা আমার আর আপনার দুজনেরই, সো আমার না বললেই ভালো হয়। আর কোনো কথা বলবেন না প্লিজ, শরীরটা ভালো নেই। বালিশ নিয়ে নীলিমা বলল, তুমি আমায় নাম ধরে ডাকলে? মিস্টার আহমেদ বলেছি, সাকিব বলিনি। বেয়াদব হলেও স্বামীকে নাম ধরে ডাকার মতো বেয়াদবি করি না। বজ্জাত মেয়ে কোথাকার। বিশ্বাস করো, তোমার মতো কাউকে দেখি নাই। চটাং চটাং কথা বলে আরেকদিন যদি বলো, সেই দিন মাড়িতে আর দাঁত থাকবে না, শুধু লাল মাংসগুলোই থাকবে। আর রাতে আমার ঘর আমাকে দিয়ে এরপর যেখানে ইচ্ছা গিয়ে শুয়ে থাকো, আপত্তি নেই। এই কথাটা বলে সাকিব বেরিয়ে যায়। আর নীলিমা তখন মনে মনে বলে, কেউ অধিকার না দিলে আমার সমস্যা নেই, কিন্তু অধিকার আমি নিজে খাটিয়ে নেব। অনেক সহ্য করেছি, আর না। আজকে আমি এই খাটেই ঘুমাবো, আর আপনার সাথেই। দেখি কে আটকায়। নিজেকে বেশি ওভার স্মার্ট ভাবা বের করছি। এতে যদি আমাকে বেহায় হতে হয় তো বেহায়াই হব। নীলিমা অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে যায়। রাত 10টা বেজে যায়, কিন্তু নীলিমা উঠে না। সুহানা নীলিমাকে ডেকে নিচে নিয়ে যায় ডিনার করানোর জন্য। নীলিমা একদমই খেতে পারছে না। সুহানা নীলিমাকে স্যুপ বানিয়ে দিল আর ওষুধ খাইয়ে আবার ঘরে শুয়ে দিয়ে এলো। তুলি আর তিশাকে সাকিব ঘুম পাড়িয়ে দিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে নীলিমা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আর গোঙাচ্ছে। সাকিব দরজা লাগিয়ে দিয়ে নীলিমার কাছে যায়। নীলিমার কপালে হাত দিয়ে দেখে গায়ে প্রচণ্ড জ্বর। সাকিব নীলিমাকে জিজ্ঞেস করে, তোমার মাথায় পানি দিতে হবে? না, প্রয়োজন নেই, এমনিতে সেরে যাবে, আপনি ঘুমান। আমি সাইড চেপে আছি, ঔষধ খেয়েছি, কিছুক্ষণ পরেই কমে যাবে। ভাঙা কণ্ঠে বলল নীলিমা। ওকে। সাকিব টি শার্ট খুলে শুয়ে পড়ে। ওইটা ওর অভ্যাস, টি শার্ট খুলে ঘুমানো। নীলিমার সামনে যদিও লজ্জা লাগছিল, কিন্তু কিছুই করার নেই। এসির পাওয়ার হালকা করে দিল সাকিব, যাতে নীলিমার অসুবিধা না হয়। নীলিমা ইচ্ছা করে সাকিবের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সাকিবের অস্বস্তি হচ্ছে, কিন্তু অসুস্থ মেয়েটাকে কিছু বলতেও পারছে না। কাছে আসতে আসতে একটা সময় নীলিমার গরম নিঃশ্বাস গিয়ে পড়ে সাকিবের বুকের ওপর। সাকিব সাথে সাথে চোখ মেলে তাকায় আর দেখে নীলিমা সাকিবের একদম কাছে। সাকিবের আর সরার জায়গাও নেই। কিভাবে সরবে, কারণ একটু নড়লেই ফ্লোরে পড়ে যাবে সাকিব। ওইদিকে সরো। এদিকে আসছো কেন? ছাড়ি দিয়ে বলল সাকিব। অনেক ঠান্ডা লাগছে, একটু জড়িয়ে ধরুন না। চোখ বন্ধ করে বলল নীলিমা। হোয়াট আর ইউ ক্রেজি? চিৎকার করে বলল সাকিব। প্লিজ। অসহায়ের মতো সাকিবের দিকে তাকিয়ে নীলিমা সাকিবের হাত ধরল। সাকিব নীলিমার হাত সরিয়ে দিল, কিন্তু নীলিমা কিছুতেই সাকিবকে ছাড়ছে না। সাকিব এসি অফ করে দিল আর নীলিমাকে বলল, শোনো মেয়ে, বেয়াদবির একটা লিমিট আছে। দয়া করে থাকতে দিয়েছি, তাই বলে অধিকার দেয়নি। বয়স হয়েছে তোমার এসব বোঝার। ছাড়ি দিয়ে বলল সাকিব। প্লিজ বকবেন না। নীলিমা কেঁদে দিল। সাকিব উঠে গিয়ে সোফায় বসে আর একা একা বসে সিগারেট খায়। সিগারেটের ধোঁয়াতে নীলিমা কাশছে শুনে সাকিব বারান্দায় চলে যায়। নীলিমাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। সাকিব বারান্দাতেই বসে চোখ বুজে ফেলে ওর অজান্তেই।
নীলিমার সাথে সে রাত আর থাকেনি সাকিব। সিগারেট খেতে খেতে বারান্দায় ঘুমিয়ে গিয়েছে। নীলিমাও আর টের পায়নি যে সাকিব বাইরে ঘুমিয়েছে। ভোররাতে নীলিমা ওয়াশরুমে যাবে বলে ঘুম থেকে ওঠে। সাকিবকে কোথাও না দেখতে পেয়ে নীলিমা বারান্দার দিকে যায়। সাকিব তখন শুয়েছিল আর পাশে সিগারেটের ফিল্টারগুলো পড়া। নীলিমা সেগুলো দেখে শুধু একটা শুকনো হাসি দিল। সাকিবের হাত ধরে জাগায় নীলিমা। সাকিব উঠে যায় নীলিমার শরীরের তাপে। জ্বর কমেনি? জানি না। আপনি এইখানে কেন? ঘরে ঘুমাবেন, আসেন। সাকিবের হাত ধরে বলল নীলিমা। প্লিজ ধরো না আমায়। হাত ছাড়া দিয়ে বলল সাকিব। আপনার মতো অত স্ট্যাটাস নেই তো, তাই ধরলে হয়তো ফোসকা পড়ে যেতে পারে। আচ্ছা ধরবো না, খাটে ঘুমান যান। আমি গেস্ট রুমে চলে যাচ্ছি। উঠে দাঁড়িয়ে বলল নীলিমা। তুমি থাকো এখানে, আমি চলে যাই। এরপর সাকিব উঠে গেল আর নীলিমা বারান্দায় ধপাস করে বসে পড়ল। এ কেমন মানুষের সাথে আমায় বেঁধেছ খোদা, যার থেকে আমি না পেলাম স্বামীর সুখ আর না পেলাম কোনো যত্ন, শুধু 3 বেলা খাবার আর জামা কাপড়। এসব দিয়ে কি সুখ পাওয়া যায় খোদা? কাঁদতে কাঁদতে বলল নীলিমা। দিন দিন নীলিমার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। সাকিবও এতে কোনো ভ্রুক্ষেপ করে না। ও নীলিমাকে ডক্টর দেখাতেও নিয়ে যায় না। অতিরিক্ত মানসিক প্রেশার আর দুশ্চিন্তার কারণেই এমনটা হচ্ছে নীলিমার। সাকিব দেখছে কিন্তু কিছু বলছে না। একদিন নীলিমা সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা ফসকে পড়ে যায়। সাকিবও তখন অফিস থেকে ঘরে ঢুকে। সাকিবের পায়ের কাছে গিয়ে গড়িয়ে পড়ল নীলিমা, আর মাথা কেটে গেছে অনেকখানি। নীলিমা সেখানে অজ্ঞান হয়ে যায়। সাকিব নীলিমাকে কোলে নিয়ে হাসপাতালে এলো। ডাক্তার নীলিমাকে চেক আপ করে বলল, সাকিব সাহেব, আপনি আমার কেবিনে আসুন তো, আর নার্স ওনার মাথার ব্যান্ডেজ করাও। নার্সের উদ্দেশ্যে ডাক্তার বলল, কেন আসতে বললেন ডক্টর? ওনার এই অবস্থা কতদিন থেকে? কোন অবস্থা ডাক্তার? ডিপ্রেশন। ওনার শরীরের অবস্থা খারাপ হয়েছে একমাত্র ডিপ্রেশনের জন্য। আপনি কি জানেন না যে আপনার স্ত্রী কি নিয়ে এত বিরক্ত? না। জানা সত্ত্বেও মিথ্যে বলল সাকিব। ওনাকে ডিপ্রেশনে রাখবেন না, দেখতে দেখা যায় অল্প বয়স। ডিপ্রেশন থেকে যা কিছু ঘটিয়ে ফেলতে পারেন উনি। আপনি খেয়াল রাখবেন আর হাসি খুশি রাখার চেষ্টা করবেন ওনাকে। জি স্যার। সাকিব কেবিন থেকে বের হচ্ছে আর ভাবছে কিভাবে কি করবে। এদিকে তিশা আর তুলিও মেনে নিতে পারেনি নীলিমাকে। সংসারের জন্য যথেষ্ট করেও নীলিমার স্বামী বা সন্তান কাউকেই পেল না। আস্তে আস্তে নীলিমা নিঃশেষ হয়ে যাচ্ছে। নীলিমা হাসপাতাল থেকে আসার পরপরই ওর অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যায়। নীলিমা আর পড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। যেদিন নীলিমার অ্যাডমিশন সেদিন আয়ান রাতে সাকিবের ঘরে এলো। দেখলো নীলিমা শুয়ে আছে আর সাকিব ল্যাপটপ নিয়ে বসে আছে। ভাইয়া। হ্যাঁ বল। কালকে আমার ডিউতে অ্যাডমিশন টেস্ট, তুমি যাবে না? আর ভাবিকে নিয়ে যাবে না? কালকেই? হ্যাঁ ভাইয়া। ফর্ম কয়টা কিনেছিস? আমি 2টা কিনেছি, ভাবির জন্য আর আমার জন্য। নীলিমারটা দিয়ে যা এখনই। আর প্রিপারেশন কেমন? ভালোই। কালকে সকালে যাবা আমাকে আর ভাবিকে নিয়ে? ওকে, এখন তুই ফর্মটা নিয়ে আয়। নীলিমা কোনো কথাই বলেনি, কারণ নীলিমা জানে সাকিব ফর্মটা ছিঁড়তে চেয়েছে। নীলিমা আবারও সেই রহস্যময় হাসি দিল। নাও ভাইয়া। আয়ান সাকিবকে ফর্মটা হাতে দিয়ে বলল, কালকে তুই আর নীলিমা যাবে এক্সাম দিতে। ওর রেজাল্টের দিনেও আমি কোনো রেসপন্স করিনি। আমি চাইছি কালকে তোদের ট্রিট দেই। সাকিবের কথা শুনে নীলিমা বসে পড়ল আর আয়ানও অনেক অবাক হলো। তবুও আয়ান অনেক খুশি যে সাকিব এভাবে ভাবছে বিষয়গুলো। নীলিমার শরীর আগের থেকে অনেকটা ভালো। নীলিমা সাকিবকে জিজ্ঞেস করলো, কি করবেন ফর্ম দিয়ে? তুমি কালকে অ্যাডমিশন টেস্টে যাচ্ছ, আর এখন বইটা হাতে নিয়ে একটু পড়ো। পড়াশোনা না করি, কারণ আমার টাকা নেই পড়াশোনা চালানোর মতো। আমি কেন আছি? জাস্ট পড়াশোনাটা করো, বাকিটা আমি দেখব। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে দেখাতে পারো আমায়। এভাবে তো রং পাল্টায় গিরগিটির। আপনি কি রং পাল্টিয়েছেন নাকি সত্যি মনে নতুন কোনো রঙের উদয় হয়েছে? সাকিব কোনো জবাব না দিয়ে নীলিমাকে পড়তে বসতে বলে। নীলিমা পড়তে বসার পর সাকিব নীলিমার সামনে বসে। নীলিমা অবাক হয়ে যায় সাকিবের ওর পাশে দেখে। নীলিমাকে সাকিব বই নিয়ে পড়তে বসতে বলল। নীলিমা ফর্মালিটি মেনটেন করার জন্য পড়তে বসলো। সাকিব নীলিমার পাশে গিয়ে বসলো, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। নীলিমা অবাকই হলো সাকিবের ব্যবহারে, তবে কিছুই বলল না। সাকিব নীলিমার ফর্ম পূরণ করে অনলাইনে সাবমিট করে দেয়, যাতে পরের দিন কষ্ট করতে না হয়। আয়ানের ফর্ম ও সাকিব সাবমিট করে দেয়। নীলিমা ফিজিক্সে কাঁচা বরাবরই। ফিজিক্স ম্যাথ করতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে নীলিমাকে। 30টা ম্যাথ করেছে, এর মধ্যে 12টাই ভুল। সাকিব নীলিমার খাতা দেখে হাসতে হাসতে শেষ। লাইক সিরিয়াসলি, এইভাবে ম্যাথ করে বুঝি প্লাস পেয়েছো? হাসতে হাসতে বলল সাকিব। নীলিমা সাকিবের মুখের হাসি দেখে প্রেমে পড়ে যায়। তাকিয়ে থাকে নীলিমা সাকিবের মুখের দিকে। এই কয়েক মাসে নীলিমা সাকিবকে কখনো মুচকি হাসতেও দেখেনি, আর আজ থিওরি ভুল করলে ম্যাথ ভুল হবেই। পেন দাও, আমি ঠিক করে দিচ্ছি। হাত বাড়িয়ে নীলিমার থেকে পেন চেয়ে নিল সাকিব। For your kind information, I'm not an engineer like you, okay? আমি ফিজিক্স পারি না, এটা চরম সত্য। সেটা আমি তোমার খাতা দেখেই বুঝেছি। কাছে এসো আর বই নাও হাতে। কোথায় আসবো? সামনে এগিয়ে এসো, ম্যাথগুলো বুঝিয়ে দিচ্ছি। নীলিমা সাকিবের সামনে এগিয়ে এলো। নীলিমার শাড়ির আঁচল সাকিবের হাঁটুর নিচে পড়ে যায়।
আর নীলিমা সেটা খেয়াল করলেও সাকিব করে না। সাকিব খুব সুন্দরভাবে নীলিমাকে ম্যাথগুলো বুঝিয়ে দিল। নীলিমা মনে মনে বলে, ভালো টিচার বাট ভালো হাজব্যান্ড হতে পারলো না আজ পর্যন্ত। বুঝেছ কিভাবে কি করবা? আর আমি অ্যাডমিট কেন হব? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নীলিমা। মানে? আমি আর পড়াশোনা করব না, ভালো লাগে না আর, সবকিছু এখন বিরক্তিকর লাগে। কথা বলতে বলতে দাঁড়িয়ে যায় নীলিমা। ভেরি গুড ডিসিশন বাট আই এম সরি, আই কান্ট এগ্রি উইথ ইউ। সাকিব আহমেদের ওয়াইফ জাস্ট ইন্টার পাস হবে? ইটস আ জোক। সরি, সাকিব আহমেদের ওয়াইফ আমি? সন্দেহ আছে? হাস্যকর। শুকনা হাসি দিয়ে বলল নীলিমা। কেন? বাদ দিন, রাত হয়েছে অনেক, ডিনার করতে আসুন। নীলিমা এই কথা বলে এগিয়ে যায় নিচের দিকে। ঘর থেকে বের হওয়ার আগেই নীলিমা হঠাৎ দরজার কাঠ ধরে দাঁড়িয়ে যায়। নীলিমা স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছে না। সাকিব নীলিমাকে ওরকমভাবে দাঁড়াতে দেখে সামনে এগিয়ে যায়। কি হয়েছে? নীলিমা হাত ইশারা করে বলল পানি দেওয়ার জন্য। সাকিব পেছনে ঘুরে গ্লাস ভর্তি পানি নীলিমাকে এগিয়ে দিল আর নীলিমাকে ধরে সোফায় বসালো। কি হয়েছে তোমার? নীলিমা, আর ইউ ওকে? নীলিমা কিছু না বলে মাথা নিচু করে বসে আছে আর প্রচুর ঘামছে। সাকিব নীলিমাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায় আর সাকিব আয়ানকে ডাকে। আয়ান, আয়ান! কি হয়েছে ভাইয়া? দৌড়ে আসলো সাকিবের ঘরে আয়ান। ডক্টরকে ফোন করে বাসায় আসতে বল তাড়াতাড়ি। ভাবির কি হয়েছে ভাইয়া? জানি না, তুই তাড়াতাড়ি ডক্টরকে ফোন কর। হ্যাঁ ভাইয়া। আয়ান ওর ফোন দিয়ে ডক্টরকে ফোন করে। ডক্টর 1 ঘন্টা পর আসে। ততক্ষণে নীলিমা ওর সেন্স হারিয়ে ফেলে। সাকিব এসিটার পাওয়ার লো করে দেয় আর নীলিমার হাত পা ম্যাসাজ করতে থাকে। সুহানা আর আয়ান নীলিমার মাথার পাশে বসে আছে। ডক্টর এসে নীলিমাকে চেক আপ করে বলল, শাড়িটা পাল্টে দাও, নয়তো জ্বর এসে যাবে। শাড়িটা একদমই ভেজা। আর সাকিব, তুমি একটু বাইরে এসো তো, তোমার সাথে আমার কথা আছে। সুহানা, চেঞ্জ করে দাও। ওকে ভাইয়া। আয়ান আর সাকিব ঘর থেকে বেরিয়ে এলো। আয়ান ওর ঘরে চলে গেল আর ড্রয়িং রুমে বসে সাকিবের আম্মুর সামনে সাকিবের সাথে কথা বলল। কাজটাকে তুমি ঠিক করেছো বলে মনে হচ্ছে তোমার সাকিব? মানে? আমি কি করেছি? সাকিব মেয়েটা বাচ্চা, একদমই বাচ্চা একটা মেয়ে। এইভাবে ওকে ডিপ্রেশনে কেন রেখেছো তুমি? তোমার আম্মু কিন্তু আমায় সব জানিয়েছে। নীলিমার প্রেশার বেড়ে গিয়েছিল, অবিশ্বাস্য সব জিনিস দেখেছি আমি। এটুকু বয়সে কিভাবে প্রেশার বাড়ে সাকিব? টেনশন করলে আর ডিপ্রেশনে থাকলে। সাকিব, তুমি যথেষ্ট ম্যাচিউরড। মেয়েটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। একটা মেয়ের জীবন এভাবে তুমি নষ্ট হতে দিতে পারো না। অনেক ঝামেলা হবে। কিন্তু এরপর নীলিমার যত্নে রেখো ওকে। আসছি আমি। ডক্টর চলে যাওয়ার পর সাকিব ওর আম্মুকে বলল, এটাই তো চেয়েছিলে তুমি, তাই না মা? আমি হেনস্থা হই জায়গায় জায়গায়। আমি নীলিমার জীবন নষ্ট করেছি, কথাটা কি আদৌ সত্যি? সাকিব, তোর ভালোর জন্য আমি নীলিমাকে এ বাড়ির বউ করে এনেছিলাম, কিন্তু তোর জন্য যে মেয়েটা এত কষ্ট পাবে সেটা আমি ভাবিনি। আমার যে ছেলে মানুষের কষ্ট দেখতে পারে না, আজ সে নিজের বউকে এইভাবে কষ্ট দিচ্ছে। সাকিব, তোকে নিয়ে আমার গর্ব হতো জানিস, আর আজ ঘৃণা হচ্ছে। কতটা স্বার্থপর হয়ে গেছিস তুই, ছি। এই কথাগুলো বলে সাকিবের আম্মু চলে গেল আর সাকিব ড্রয়িং রুমে বসে পড়ল। সাকিব পারছে না শুধু চিৎকার করে কাঁদতে। সাকিবের আম্মুর কথা শুনে সাকিবের খুব জোরে কাঁদতে ইচ্ছা করছে। সাকিব তো চায়নি এমনটা হোক, কারণ ও মনে প্রাণে তানহাকে ভালোবাসে আর তানহাকে ছাড়া আর কারো স্পর্শে যাওয়ার কথা ও ভাবতেও পারে না। সাকিব তো চায়নি বিয়েটা করতে, কিন্তু সাকিবের মা বাধ্য করেছে বিয়ের জন্য। আজ উনি ও সাকিবকে ভুল বুঝলেন। ড্রয়িং রুমে সাকিব মাথা নিচু করে বসেছিল। কিছুক্ষণ পর আয়ান এসে সাকিবকে জিজ্ঞেস করলো, ভাইয়া ঘরে যাবে না? ভাবি তো একা। সুহানা কোথায়? এই যে ভাইয়া। ভাইয়া তুমি ঘরে যাও, ভাবি একা। তিশা আর তুলি ঘুমিয়ে গেছে, তাই টের পায়নি কিছু। হ্যাঁ ভাইয়া, সোহা ঠিকই বলেছে, যাও ঘরে যাও। আয়ান আর সুহানা দুজনেই বুঝেছে কেন মন খারাপ সাকিবের। ওরা এই কারণে আর বেশি কিছু বলে না। সাকিব ঘরে গিয়ে আস্তে করে দরজাটা লক করে দেয়। ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসে সাকিব। নীলিমা শুয়ে আছে। সাকিব নিজের চোখের পানি ধুয়ে ফেলতে চেয়েছিল, সে সফলও হয়েছে। ভালো আছো এখন? টাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে সাকিব বলল, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। ডিনার করবে না? ক্ষুধা নেই। আপনি তো ডিনার করেননি। সোহানাকে বলুন খাবার বেড়ে দিতে। তিশা আর তুলি খেয়েছে? তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এইটুকুই বলে সাকিব বাম হাত দিয়ে চোখের পানি মুছে নিচে চলে গেল। নীলিমা দেখেনি সে পানি। সাকিব যাওয়ার পরে নীলিমাও কেঁদে দিয়েছে। সাকিবকে এভাবে দেখে নীলিমার মানতে খুব কষ্ট হচ্ছে। এতটা চেঞ্জ হওয়ার মানুষ সাকিব না। সাকিব আসার আগেই নীলিমা শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে ফেলে। সাকিব দরজা লাগিয়ে দিয়ে এলো ঘরে। নীলিমা উঠে বসলো। নিজে খাবে নাকি আমি খাইয়ে দিব? কাঁপা কাঁপা গলায় বলল সাকিব, দিন, আমি খাচ্ছি। নীলিমা প্লেটটাই ঠিক করে ধরতে পারছে না, আর খাবে কি করে? সাকিব নীলিমার থেকে প্লেটটা নিয়ে নীলিমাকে খাইয়ে দিল। মুখে ছিল মুচকি হাসি। নীলিমা বলল সাকিবকেও খেতে। সাকিবও সাথে একটু খেলো। খাওয়ানো শেষ করে সাকিব নীলিমাকে ঔষধ দিল খাওয়ার জন্য। নীলিমা শুধু খেয়ে শুয়ে পড়ে। সাকিবও নীলিমার পাশে শুয়ে পড়ে বাতি নিভিয়ে।
নীলিমার বিপরীত পাশে ঘুরে শোয়ে সাকিব, আর নীলিমাও অন্যদিকে ফিরে ঘুমায়। নীলিমা একবার পিছু ফিরে দেখে সাকিব শুয়ে আছে। কখন নীলিমা ঘুমিয়ে যায় জানে না। মাঝরাতে হঠাৎ সিগারেটের গন্ধে নীলিমার ঘুম ভেঙে যায়। কোনোরকম চোখ খুলে দেখে সাকিব খাটে নেই, আর বারান্দায় রঙিন বাতি জ্বলছে। নীলিমা উঠে বারান্দায় যায়। নীলিমার লম্বা চুলগুলো সামনে আনা আর ঘুম ঘুম চোখে নীলিমাকে একদম হুড়পুড়ির মতো লাগছে। নীলিমা বারান্দায় গিয়ে দেখলো সাকিব গ্রিল ধরে সিগারেট খাচ্ছে আর নিঃশব্দে কেঁদে যাচ্ছে। নীলিমা সাকিবকে ডাকলো, এত রাতে সিগারেট খাচ্ছেন? তুমি উঠে এলো যে? সিগারেটের ফিল্টারটা ফেলে দিয়ে বলল সাকিব। সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসছিল, তাই ঘুম ভেঙে গেছে। সাকিবের পাশে গিয়ে দাঁড়িয়ে নীলিমা, কাঁদছিলেন কেন? সাকিবের চোখের দিকে তাকিয়ে নীলিমা বলল, কই, কখন কাঁদলাম? চোখ ঘুরিয়ে নিয়ে বলল সাকিব, কষ্ট হচ্ছে তাই না অনেক? কিসের কষ্ট? ছেলেদের এইভাবে কাঁদতে হয় না, ওরা তো লোহার চেয়েও শক্ত আর নির্ভীক। কান্না ওদের চোখে মানায় না। আপনাকেও তো কষ্ট। নীলিমা পুরো কথা শেষ হওয়ার আগে সাকিব নীলিমাকে জড়িয়ে ধরল আর জোরে জোরে কেঁদে দিল। নীলিমা এর জন্য একদমই রেডি ছিল না। সাকিবের চোখের পানি সব নীলিমার ঘাড়ে পড়ছে। নীলিমাও নিঃশব্দে কাঁদছে। নীলিমা, আমি সত্যিই পারবো না তানহাকে ভুলে যেতে। এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সেই আমি তোমার সাথে সংসার করব কি করে? কি করছেন কি? এভাবে কেউ কাঁদে? তানহা আপু তো আপনারই। কে বলেছে আমার সাথে সংসার করতে? সুখেই তো ছিলাম এতদিন। প্লিজ থামুন, আমার কিন্তু কষ্ট হচ্ছে। সাকিবের চোখের দিকে তাকিয়ে বলল নীলিমা, কেন? এই যে আপনি এভাবে কাঁদছেন, আমি কোনোদিনই তানহা আপুর জায়গা চাইনি, জাস্ট একটু ভালোবাসাই চেয়েছিলাম। আপনি আজকে যা করেছেন আমার জন্য, এতে আমি অনেক খুশি হয়ে গেছি। এর চেয়ে বেশি কিছু আমার চাই না। আর দয়া করে কোনোদিন সিগারেট খাবেন না। আমি যে একদমই সহ্য করতে পারি না। না, আমাকে দাম দিতে হবে না, তবে প্লিজ খাবেন না। নীলিমা ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন সাকিব নীলিমার শাড়ির আঁচল ধরে নীলিমাকে ওর কাছে নিয়ে আসে। এত ধৈর্য কোথা থেকে আসে? মানে এতদিন সব মন থেকে মেনে নিয়েছিল তো আমার সাথে, নাকি শুধু ভালো থাকার অভিনয়? একটা মেয়ে হলে বুঝতেন আসলে সেটা কি ছিল। আপনি তানহাপুর ভালোবাসা পেয়ে তাকে হারিয়েছেন, কিন্তু আমি কি পেয়েছি বলতে পারেন? জানি না। তোমরা মেয়েরা না থাকলে আমাদের এইভাবে সহ্য কে করতো? সিগারেট ছেড়ে দিলাম, যাও, আর খাবো না কখনো। প্রমিস? হ্যাঁ, প্রমিস। নীলিমার হাতের ওপর হাত রেখে সাকিব বলল। সাকিব আর নীলিমা ঘুমাতে চলে আসে। দুজনের সাথে দুজনের হাত লেগে আছে। সাকিব আগে ঘুমিয়ে যায়, তারপর নীলিমা ঘুমায়। একটা প্রাপ্তির হাসি দিয়ে আজ নীলিমা ঘুমালো। পরের দিন সকালবেলা, রেডি হয়েছ? সাকিব নীলিমাকে জিজ্ঞেস করলো। আয়ান কোথায়? ওকে চলে গেছে? না, আছে নিচে, আমাদের জন্য ওয়েট করছে। ওহ আচ্ছা, চলুন। নীলিমা আর সাকিব বেরিয়ে গেল ভর্তি পরীক্ষা দিতে। সাকিব আয়ান আর নীলিমাকে নিয়ে ভার্সিটিতে গেল অ্যাডমিশন টেস্টের জন্য। নীলিমা ফুরফুরে মেজাজে আছে। সাকিব ড্রাইভ করছিল আর পাশে নীলিমা আর পেছনে আয়ান। ভাইয়া ভয় লাগছে, আয়ান বলল। জাস্ট চিল, টেনশন নিস না, তাহলেই টেনশন হবে না। এক্সাম ভালোভাবে দিস। ভাবি, তোমার কি খবর? আয়ান জিজ্ঞেস করলো। পড়াশোনা করিনি তো, তাই বলতে পারছে না কি খবর। আয়ান আর কিছু বলল না। সাকিব ওদের হলে প্রবেশ করিয়ে বাইরে ওয়েট করছিল। আয়ানের চান্স পাওয়া নিয়ে সাকিবের টেনশন নেই, বাট নীলিমার জন্য যে ভাবছে তাও নয়। ওরা এক্সাম দিয়ে বেরিয়ে আসলো। নীলিমার মন ভীষণ খারাপ ছিল। এক্সাম কেমন দিলা? সাকিব প্রশ্ন করলো। কেমন দিয়েছি জানি না, বাট আমি আর পড়াশোনা করব না, চলুন বাসায় যাই। আরে ভাবি, কি বলছো এসব? আয়ান বলল। ঠিকই বলেছি ভাই। আচ্ছা, নেক্সট ভার্সিটিতে নিশ্চয়ই হবে, চলো একটু মার্কেটে যাব। আয়ান, তুই গাড়ি নিয়ে যা, আমরা আসছি। না ভাইয়া, তুমি গাড়ি নিয়ে যাও, আমি এমনিতে চলে যেতে পারবো। আচ্ছা তাহলে যা, আর সাবধানে যাবি। পকেট থেকে আয়ানকে টাকা বের করে দিয়ে দিচ্ছে সাকিব। আচ্ছা ভাইয়া। আয়ান একা একাই যায়, আর সাকিব নীলিমাকে নিয়ে শপিং মলে যায়। আজকে থেকে ভালো করে পড়াশোনা করবা, আর নেক্সট অ্যাডমিশন টেস্টটা ভালো হওয়া চাই। আর পড়াশোনাই করবো না, বিরক্ত হয়ে গেছে একদম। আজকে থেকে আর বিরক্ত হতে হবে না। এক হাত নীলিমার হাতের ওপর রেখে সাকিব বলল। সাকিব নীলিমার হাতের ওপর হাত রাখার পর নীলিমা অবাকই হলো, তবে কিছু বলল না। শপিংয়ে কেন যাচ্ছেন? দেখি তিশা আর তুলি বাসায় এসেছে। সাকিব নীলিমাকে নিয়ে শপিংয়ে ঢুকলো। নীলিমার শাড়ি পরে ঘুমাতে কষ্ট হয়, সেটা সাকিব দেখেছে। তাই সাকিব নীলিমাকে শাড়ি কিনে দিল আর সাথে কয়েকটা শর্টস ড্রেস কিনে দিল। নীলিমা জিজ্ঞেস করলো, তুলির জন্য? এই রঙে তুলিকে মানাবে না। জানি, যাকে মানাবে তাকে কিনে দিচ্ছি। কাকে? তোমার জন্য। আমি এই ধরনের ড্রেস পরি না, এইসব খুবই বাজে লাগে। ঘুমানোর সময় পরবা, তখন তো আর আমি ছাড়া কেউ পাশে থাকবে না, তাই সমস্যা হবে না। সাকিবের এই কথা শুনে নীলিমা লজ্জা পেয়ে গেল। নীলিমা মনে মনে বলল, সুগারের ওষুধ মনে হয় ওভারডোজ হয়ে গেছে, তাই দুদিন ধরে উল্টাপাল্টা কথা বলছে। নীলিমাকে কিছু কসমেটিক্সও সাকিব কিনে দিল। নীলু, তোমার কি আর কিছু লাগবে? আসলে আমি তো জানি না মেয়েদের আর কি কি লাগে। তানহা নিজেই কিনতো, আমি দিতাম না কিনে, তাই জানি না আর কি। না, আর কিছু লাগবে না, একটা হাসি দিয়ে বলল নীলিমা। সাকিব শপিং মল থেকে বেরিয়ে গেল। সাকিব যখন ড্রাইভ করছিল তখন নীলিমা সাকিবকে বলল, আপনি তখন আমাকে কি নামে ডাকলেন? কি? নীলু বললেন যে, কারো নাম ছোট করা আমার স্বভাব। তানহাকে তানহু, সুহানাকে সুহা, আবার আমাকে নীলু। আমি যদি আপনাকে সাকু ডাকি তাতে কি সমস্যা আছে?
হেসে দিয়ে বলল নীলিমা। না নেই। সাকিব নীলিমাকে নিয়ে সন্ধ্যাবেলা বাসায় আসলো। সাকিবের আম্মু নীলিমাকে বলল, বৌমা আসছো? হ্যাঁ মা। আপনি দুপুরে ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো। সাকিব তুমিও যাও। আচ্ছা আম্মু। নীলিমা শপিং ব্যাগগুলো ড্রয়িং রুমে রেখে উপরে যায়। ফ্রেশ হয়ে শাড়ি পরে নীলিমা। সাকিব ড্রেস চেঞ্জ করে নীলিমাকে বলে, কফি দিয়ে যেহেতু আমাকে। আচ্ছা দিচ্ছি। নীলিমা চুল বেঁধে নিচে চলে গেল। আয়ান আর সুহানা ঝগড়া করতে করতে নিচে নামে। আয়ান, আমার ফোন দে। আয়ানের বাচ্চা, আমার ফোন দিয়ে যা হারামি। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল সুহানা, তুই আজ থেকে ফোন পাবি না। চ্যাটিং ছুটাবো তোকে, দাঁড়া। ভাবি, ওকে বলো আমার ফোন দিয়ে দিতে, নয়তো খারাপ হবে কিন্তু এখন। কি তোমাদের সমস্যা কি? কি নিয়ে লেগেছো আবার? মাঝখানে দাঁড়িয়ে বলল নীলিমা। আমি ফেসবুকিং করছিলাম আর ও আমার ফোন নিয়ে আসে। ভাবি প্লিজ ওকে বলো আমার ফোন দিতে। কান্নার অ্যাক্টিং করে বলল সুহানা। আয়ান, ওর ফোন দাও ওকে। ইম্পসিবল ভাবি, ও একটা সস্তা ছেলের সাথে প্রেম করে। ভাইয়া শুনলে ওর পা ঝুলিয়ে রাখবে কেটে। সাবধান করছি ওকে। খাটাস, আমার ফোন দে তুই। আমি কারোর সাথেই প্রেম করি না। মিথ্যে কেন বলছিস? তুই যে তুর্নাকে ভালোবাসিস সেটা কি আমি কাউকে বলেছি? রেগে গিয়ে বলল সুহানা। নাউজুবিল্লাহ। এইটাও কি বলল? মাথা নিচু করে বলল আয়ান। আয়ান? ভ্রু উঁচু করে বলল নীলিমা। বিশ্বাস করো ভাবি, ও মিথ্যে বলছে নিজে বাঁচার জন্য। আমি তো এই নামে কোনো মেয়েকেই চিনি না। কেঁদে দেওয়ার মতো অবস্থা আয়ানের। কি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছিস কেন তোরা? নিচে এসে বলল সাকিব। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সাকিবকে দেখে মনে মনে বলল আয়ান, ভাইয়া তুমি তুর্নাকে চেনো না? আমাদের পাশের বাড়ির মেয়ে। সুহানা সাকিবকে জিজ্ঞেস করলো। হ্যাঁ চিনি, কেন? বাদ দিন ওদের কথা। সেই কখন থেকে ঝগড়া করছে। আয়ান, তুমি সুহার ফোন দিয়ে দাও আর যে যার ঘরে যাও। স্ন্যাক্সে কি খাবা তোমরা? লাভ ইউ ভাবি, তুমি যা বানাবা তাই খাবো। আয়ান বলল। লাভ ইউ টু। হাসতে হাসতে বলল নীলিমা। ফকিন্নি কোথাকারের। সুহানাকে থাপ্পড় মেরে আয়ান চলে যায়। ভাইয়া তুমি কি আয়ানকে কিছু বলবা? সারাক্ষণ আমার সাথে লেগে থাকে। আচ্ছা থাক। সুহানাকে জড়িয়ে ধরে বলল সাকিব। 20 মিনিট পর সবাই নিচে নামবা। কেন ভাবি? স্ন্যাক্স বানাচ্ছি। তিশা আর তুলিকে বলো এসে এখানে বসতে। আচ্ছা ভাবি, আসছি। এসে তোমাকে হেল্প করছি। সুহানা চলে গেল তিশা আর তুলিকে ডাকতে। তিশা আর তুলি নীলিমাকে আন্টি বলে ডাকে। এটা সাকিব শুনে ওদের বলে, আম্মুকে কেউ আন্টি ডাকে? আম্মু ডাকবা, ঠিক আছে? আমাদের আম্মু তানহা আহমেদ, উনি আমাদের আন্টি হন। তুলি বলল, না মা, ওইসব বলবা না। তানহাও তোমাদের আম্মু আর এটাও তোমাদের আম্মু। কল হার মাদার। সরি বাবা, আই কান্ট। প্লিজ আম্মু। সাকিব বলল, ওকে, জাস্ট ফর ইউ বাবা, ওনাকে আম্মু বলেই ডাকবো। গুড গার্ল। তুলিকে চুমু দিয়ে বলল সাকিব। নীলিমা সুহানা মিলে মজা করছে আর রান্না করছে। সাকিব, আয়ান, তিশা, তুলি আর সাকিবের মা ড্রয়িং রুমে বসে দুষ্টুমি করছে আর টিভি দেখছে। অনেকদিন পর সবাই এত মজা করছে। সবাইকে স্ন্যাক্স সার্ভ করে দিয়ে নীলিমা তুলির পাশে বসলো। তুলি নীলিমাকে বলল, আম্মু তোমার গালের তিলটা অনেক সুন্দর। তাই? থ্যাংক ইউ। তুমি তো আপডেটেড মা, মেয়েকে থ্যাংক ইউ বলছো? সাকিব মজা করে বলল। ভাইয়া আমিও বিয়ে করব। আয়ান বলল, ঘর থেকে বেরিয়ে যা, এরপর কর। একদম ঠিক বলেছ ভাইয়া, ও বেশি বেড়ে গেছে। রেগে গিয়ে বলল সোহানা। না ভাইয়া, আমি তো মজা করছিলাম। একা আছি, ভালো আছি। ফাজিল কোথাকার। চুন্নি তুই থামবি তোরা? ধমক দিয়ে বলল সাকিব। চাচ্চু, পুপ্পি, তোমরা না আমাদের বড়, আমাদের চেয়েও বেশি ঝগড়া কেন করো তোমরা? ওরে আমার পাকা বুড়িটা। তিশাকে আয়ন কোলে নিল। সাকিব সহ সবাই মিলে সন্ধ্যাবেলা মজা করছিল আর স্ন্যাক্স করছিল। অনেকদিন পর এই বাড়িতে এত মজা করলো সবাই। আয়ান তিশাকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে আর তুলি নিজ হাতে খাচ্ছে। সবাই খাওয়া শেষ করে পড়তে চলে গেল। নীলিমাকে নিয়েও সাকিব পড়তে বসালো। নীলিমা পড়তে পড়তে ঝুমে পড়ে যায় আর তখন সাকিব মাথার মধ্যে টোকা দেয়। কি তোমার সমস্যা কি? রাতে কি ঘুমাও না? পড়তে বসলেই ঘুম ধরে? চুপচাপ পড়ো। আরেকবার যদি ঝুমবা তাহলে খবর আছে। নীলিমা অনেকক্ষণ পড়ার পর বলে, আর না, ঘুম পেয়ে গেছে, চলো ডিনার করে আসি, এরপর ঘুমাও। চলুন। দুজন মিলে ডাইনিংয়ে যায়। সাকিব সবাইকে ডেকে নিয়ে আসে আর নীলিমা খাবার সার্ভ করছে। সবাই এসে ডাইনিংয়ে বসলো। গল্পগুজব করতে করতে খাওয়া শেষ করলো। নীলিমা তিশা আর তুলিকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে যে যার মতো ঘরে চলে গেল ঘুমাতে। আম্মুকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলো নীলিমা। এরপর নিজে ঘুমাতে চলে গেল। সাকিব আগেই ঘরে চলে গেছে। নীলিমা দরজা লক করে ড্রেসিং টেবিলের সামনে বসলো। বাঁধা চুলগুলো খুলে দিল নীলিমা আর চুলগুলো আঁচড়াচ্ছিল। সাকিব খাটের সাথে হেলান দিয়ে বই পড়ছিল। চুলগুলো উঁচু করে খোপা করল নীলিমা। এরপর একটা টি শার্ট বের করে ওয়াশরুমে চলে গেল। শাড়িটা চেঞ্জ করে লাইট অফ করে শুয়ে পড়ল। সাকিব বই রেখে শুয়ে পড়ল। কালকে কি অফিসে যাবেন? নীলিমা জিজ্ঞেস করলো। হ্যাঁ যাব। আসবেন কখন? বিকেলে চলে আসবো। আচ্ছা, গুড নাইট। মুচকে হাসি দিয়ে বলল নীলিমা। নীলিমা অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সাকিব নীলিমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নীলিমা লাফিয়ে ওঠে আর সাথে সাথে পেছনে তাকায়। হঠাৎ মনে চাইল ওর দিকে ঘুরিয়ে বলল নীলিমাকে, কেন? কি কেন?
নীলিমার বুকের ওপর মাথা রেখে বলল সাকিব। নীলিমা তো কথাই বলতে পারছে না, আর সাকিব নীলিমার বুকে মাথা দিয়ে নীলিমার হাতের আঙুল নাড়াচাড়া করছে। জানো নীলু, তানহার সাথে রাতে আমি এইভাবেই গল্প করতাম। ওর বুকের ওপর মাথা দিয়ে প্রতিদিনই আমি ঘুমিয়ে যেতাম। যখন ও আমাকে সরিয়ে উঠে যেত তখন খুব রাগ করতাম, আর ও হাসতো। সেই হাসিটা এখনও আমার চোখের সামনে ভাসে। আপু তো অনেক ভালো ছিলেন, সোহা আর আয়ানের থেকে যতটুকু শুনেছি। আপুর কথা শুনে আপুকে আমারও ভালো লেগেছে। তানহা যেদিন অসুস্থ থাকতো পেটের ব্যথায় উঠতে পারতো না, আর শুধু চিৎকার করতো। ওকে দেখে তখন কান্না চলে আসতো। আল্লাহ সব কষ্ট মেয়েদেরই দিয়েছে, তাই না? সেটা বলতে পারি না, যার যার কষ্টের পরিমাণ তার তার কাছে। আমার ওই ধরনের কোনো সমস্যা নেই। ওহ, ঘুমাবেন না? না, এমনিতে তো ভালো আছি। তাই? সাকিব নীলিমার হাতে চুমু দেয়, আর এরপর কপালেও চুমু দেয়। নীলিমা তো বেশ অবাক সাকিবের এত পরিবর্তন দেখে। তোমার বাবার বাড়িতে যাবে না? না। কেন? এমনি। আমার সাথে বিয়ে দিয়েছে এজন্য রাগ? নীলিমা তখন চুপ করেছিল। হ্যাঁ, আমি বুঝেছি, এই কারণেই তুমি রেগে আছো। কিন্তু নীলু, আমি অন্যায় করেছি মানলাম। আঙ্কেল আন্টি কি করেছে? ওনারা তো চেয়েছে মেয়ে ভালো থাকুক। নানাবিধ কথা বলার পর রাত 1:30টার সময় সাকিব ঘুমিয়ে যায়, আর নীলিমাও সাকিবের বুকের ওপর হাত দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সাকিব ঘুম থেকে উঠে দেখে নীলিমা ওর বুকের ওপর শুয়ে আছে, আর চুলগুলো একদম এলোমেলো। সাকিব নীলিমার চুল সরিয়ে দেয় আর নীলিমাকে ডাকে। নীলু, উঠবা না? 7:30 বাজে। কি? লাফ দিয়ে উঠে নীলিমা। আমি ব্রেকফাস্ট রেডি করব কখন? আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন, আমি যাই। শরীর থেকে কম্বল সরিয়ে নীলিমা উঠে গেল। দাঁড়াও, আজকে তোমার কিছু করতে হবে না। আপনি কি এখন আমার আরও লেট করাবেন? বললাম তো কিছু করতে হবে না। তুলি তিশার টিফিন রেডি করিনি তো আমি? ছাড়ুন না, ওরা অলরেডি স্কুলে চলে গেছে। সোহা টিফিন রেডি করে দিয়েছে। আপনাকে ধরে এখন আমার পেটাতে ইচ্ছা করছে। আমি আবার কি করেছি? কালকে আমার লেট করিয়েছেন, এখন থেকে এমন লেট হবেই। চেঞ্জ করে নিচে আসো। আমি একটু গার্ডেন যাই। অফিসে যাবেন না? হ্যাঁ, 8:30টায় যাব। আচ্ছা ঠিক আছে। নীলিমা দ্রুত শাড়ি পাল্টে নিচে গেল। নীলিমাকে দেখে সোহানা বলল, গুড মর্নিং ভাবি। ঘুম ভাঙলো? হার বলো না, তোমার ভাই ডাক না দিলে আজকে উঠতেই পারতাম না। তিশা তুলি কি স্কুলে চলে গেছে? হ্যাঁ, আমি ওদের টিফিন করে দিয়েছি, চিন্তা করো না তুমি। থ্যাংক ইউ ভাই, আজকে সব হয়েছে তোমার বদ ভাইটার জন্য। কেন? আমার ভাই কি করেছে? কালকে আমাকে ঘুমাতে দেয়নি। নীলিমার কথা শুনে সোহানা কাশতে শুরু করলো। আয়ান পেছন থেকে জিজ্ঞেস করলো, ভাইয়া ঘুমাতে দেয়নি কেন ভাবি? দুনিয়ার যত কথা আছে কালকে সব বলেছে, আর ঘুমাতে ঘুমাতে লেট, যার ফল এটা। আহারে আমার বেচারা ভাবিটা। ভাবিরে শরবত খাওয়া। সুহা, মজা করছো না? না ভাবি, একদম না। ওই আয়ান থাম। ভাবি তুমি আরামসে ফ্রেশ হয়ে আসো, আমি আর কাজের মেয়ে মিলে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি। কি? জি। ঘরে মেয়ে থাকতে সব কি বৌমা করবে নাকি? যাও তুমি আরেকটু ঘুমিয়ে আসো, সোহানা বলল। সব ননদ যদি তোমার মতো হতো তাহলে তো হতোই। গুড মর্নিং, সাকিব বাইরে থেকে এসে বলল। মর্নিং ভাইয়া, আয়ান আর সোহানা একসাথে বলল। কি ভাইয়া, তুমি নাকি ভাবিকে কালকে ঘুমাতে দাওনি? ভাবি বিচার দিল তোমার নামে? আয়ান বলল। আয়ানের কথা শুনে সাকিব লজ্জা পেয়ে গেল, কিন্তু প্রকাশ করলো না। ফালতু কথা বাদ দিয়ে পড়তে বসা। খেয়ে নিয়ে আগে, অসহায়ের মতো বলল আয়ান। খা। সাকিবকে ভীষণভাবে লজ্জায় পড়তে হলো নীলিমার জন্য। আয়ান যখন খাবার টেবিলে খেতে বসলো তখন সাকিব মুখ কাচুমাচু করে টেবিলে বসলো, আর নীলিমাকে মনে মনে বলল, তোমার মজা হবে দেখো। স্বামী স্ত্রীর কথা অন্য কাউকে বলা বের করছি। সাকিব দাঁতে দাঁত চেপে ব্রেকফাস্ট করলো। আয়ান আর সুহানাও ব্রেকফাস্ট করে উঠে গেল। সাকিব উপরে উঠছে আর পিছু ফিরে নীলিমাকে বলল, নীলু উপরে এসো তো একটু। আচ্ছা আসছি। সাকিব উপরে গিয়ে খাটে বসে পা ঝোলাচ্ছে, আর নীলিমা তখন ঘরে ঢুকে। কেন ঢুকেছেন বলুন? সাকিবের দিকে তাকিয়ে বলল নীলিমা। তোমার মাথায় কি সেন্স নেই? নীলিমাকে দেওয়ালের সাথে মিশিয়ে দিয়ে বলল সাকিব। কেন, কি করেছি? বুক কাঁপছে নীলিমার। আয়ান আর সুহাকে বলেছ আমি তোমাকে কালকে ঘুমাতে দিইনি, এসব কি কাউকে বলে কেউ? স্বামী স্ত্রীর কথা শুধু স্বামী স্ত্রী জানবে, সেটা কি জানো না? না, এখন জানলাম। চোখ বন্ধ করে বলল নীলিমা। আর যদি কোনোদিন এসব শুনি সেদিন তোমার একদিন কি আমার যতদিন লাগে। কেন, কি করবেন আপনি? আর জানলে কি হবে? শাড়ি ঠিক করে বলল নীলিমা। জানলে কি হবে মানে? এই ফাজিল, আমাদের কথা অন্য কেউ জানবে কেন? হ্যাঁ, জানলে কি হবে সেটাই তো জানতে চাইছি। জানাবো, ওয়েট। এখন না, এখন তো অফিস টাইম। অফিস থেকে এসে রাতে যখন ঘুমাবো তখন জানাবো। এখন সরো এখান থেকে। শার্ট আর প্যান্ট নিয়ে সাকিব ওয়াশরুমে চলে যায়, আর নীলিমা হাসতে হাসতে পেট ধরে বসে পড়ে। আর মনে মনে বলে, সাকিব আহমেদ তাহলে লাইনে আসছে। যাক, আসুক। হাসতে হাসতে নীলিমা বলল। সাকিব রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হয়, আর নীলিমা সাকিবকে বলে, আপনি রাতে নাকি আমাকে কি জানাবেন, সেটা কি আমি আয়ান আর সুহানাকে জানাবো? পরিবারের সদস্য হিসেবে ওদেরও তো জানা দরকার। নিজের হাসি কন্ট্রোল করে বলল নীলিমা। নীলিমা এবার কিন্তু বেশি হচ্ছে, এসব ভুলেও বলবেন ওদের। যদি শুনি তাহলে কিন্তু। নীলিমার দিকে তাকিয়ে বলল সাকিব। কিন্তু কি? চোখ নামিয়ে বলল নীলিমা।
কিছু না। বিরক্ত হয়ে সাকিব টাই বাঁধছে। আচ্ছা আপনি টাই বাঁধুন, আমি ওদের বলে আসি যে আপনি নাকি আমায় কি জানাবেন রাতে। যদি ওরা জানে তাহলে ওদের থেকে জেনে নিবনে। গেলাম আমি। পা বাড়িয়ে নীলিমা 2 পা এগিয়ে গেল। তখন সাকিব নীলিমার হাত ধরে বিছানার ওপর একটানে ফেলে দিয়ে ওর উপরে উঠল। কি করছেন আপনি? সাকিবকে ধাক্কা দিয়ে বলল নীলিমা। দাঁড়াও, দেখাচ্ছে কি করছি। এখানে চুপচাপ এভাবে শুয়ে থাকবে, নড়বে না। সাকিব উঠে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসলো। সাকিব আবার নীলিমার কাছে গিয়ে নীলিমাকে কিস করলো আর নীলিমার পেট থেকে শাড়ির আঁচল সরিয়ে পেটে চুমু দিল আর পেটে হাত রাখলো। নীলিমার চোখ বন্ধ করে চাদর খামচে ধরে আছে। সাকিব নীলিমার ওপর থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়ালো আর নীলিমার দিকে তাকিয়ে বলল, এখন আমি কি কি করেছি সেসবও বলবা, ঠিক আছে নীলু? শয়তানি হাসি দিয়ে বলল সাকিব। আপনি অনেক খারাপ, উঠে বসে বলল নীলিমা। আমি তো জানি আমি খারাপ। সেন্সলেস মেয়ের সেন্স ফিরিয়ে আনতে খারাপ হতেই হবে। মানি ব্যাগটা দাও আর বলো কিন্তু ওদেরকে, ঠিক আছে? সাকিব হাসতে হাসতে বেরিয়ে যায়। আর সাকিব বের হওয়ার পর নীলিমা বারান্দায় দাঁড়ায়। সাকিব গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল নীলিমা। সাকিব চলে যাওয়ার পর নীলিমা ঘরে এসে আয়নায় নিজের গাল আর ঠোঁট দেখল। লাল হয়ে গেছে ঠোঁট দুটো। নীলিমা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। সারাদিন নীলিমা হাসি মুখে ছিল। সবার সাথেই আজকে নীলিমা অনেক মজা করেছে। রাত 10টায় সাকিব বাসায় আসে। তিশা আর তুলিকে নীলিমা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আয়ান আর সুহানাও যার যার ঘরে চলে যায়। আম্মুকে ওষুধ খাইয়ে দিয়ে এসে নীলিমা ডাইনিংয়ে বসে থাকে। তার কিছুক্ষণ পরে সাকিব বাসায় ঢুকে। নীলিমাকে ডাইনিংয়ে বসে থাকতে দেখে সাকিব জিজ্ঞেস করে, এখানে বসে আছো কেন এইভাবে? ওহ, আপনি আসছেন, যান উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বাড়ছি। তুমি খেয়েছ? না। কেন? আপনার সাথে খাবো। ওরা সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া করেছে। আর তুলি তিশা ঘুমিয়ে গেছে। আচ্ছা তুমি বসো, আমি আসছি। কিছুক্ষণ পর সাকিব ফ্রেশ হয়ে আসে। সাকিবের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। চুল মুছছেন না কেন? চুল মুছতে আমার ভালো লাগে না, তাই। পানি পড়ে সেটা ভালো লাগে না? আমি মুছিয়ে দিচ্ছি। ওই না, চুপ থাকুন তো। নীলিমা ওর শাড়ির আঁচল দিয়ে সাকিবের চুল মুছে দেয়। সাকিব হাত দিয়ে ওর চুলগুলো ঠিক করে। ঠান্ডা জ্বর আসলে পরে আমাকেই দেখতে হবে, তাই সাবধান কিন্তু। আসছে, খান এখন, তুমিও খাও। ওরা দুজন ডিনার একসাথে করলো। ডিনার শেষ করে সাকিব উপরে চলে গেল আর নীলিমা সব গুছিয়ে পুরো বাড়ির বাতি নিভিয়ে উপরে গেল। সাকিব চশমা পরে বই পড়ছিল আর চুলগুলোতে জেল লাগিয়েছে। নীলিমা দরজা লাগিয়ে দিয়ে হাসতে হাসতে সাকিবকে জিজ্ঞেস করে, চশমা? কেন? বই থেকে চোখ না সরিয়ে সাকিব বলল, জোস লাগছে কিন্তু আপনাকে। আবার ক্রাশ খেয়ে গেলাম, মনে মনে বলল নীলিমা। থ্যাংক ইউ। এত মনোযোগ দিয়ে কি পড়ছেন? থ্রিলার সিরিজ। পাগলের সুখ মনে মনে। আচ্ছা পড়ুন, আমি চেঞ্জ করে আসি। আচ্ছা। নীলিমা সব কাজ শেষ করে চেঞ্জ করে এসে বেডরুমের লাইট নিভিয়ে দিল। সাকিব বলল, এটা কি করলা? বই পড়ছি দেখছো না? লাইট অন করো। বেড লাইট অন করে পড়েন। আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। আর বাতি জ্বালানো থাকলে আমি ঘুমাতে পারি না। আরে জ্বালাও না, তুমি এসে ঘুমাও অন্যদিকে ঘুরে। গল্পটা অনেক বেশি সুন্দর, একটু পড়তে দাও, আর কয়েক পাতা আছে। নীলু লাইট অন করো। ভালো হয়েছে, সুন্দর। আমি পারবো না লাইট অন করতে, মুখ বাঁকিয়ে বলল নীলিমা। কর না রে ভাই, রেগে গিয়ে বলল সাকিব। পারবো না, পারলে নিজে করুন। আচ্ছা ঠিক আছে। সাকিব বই হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনির কালারফুল লাইট অন করে দোলনায় বসে বই পড়ছিল সাকিব। আর নীলিমা বিড়বিড় করতে করতে শুয়ে পড়ে। মিনিট 15 এর পর সাকিব বেডরুমে এলো। সাকিব লাইট অন করে দেখলো নীলিমা উপর হয়ে শুয়ে আছে কোনাকুটি করে। আর টি শার্ট পিঠের ওপর উঠে আছে আর প্লাজো হাঁটুর নিচে। সাকিব চশমা খুলে হেসে দিল। চশমাটা ড্রেসিং টেবিলের ওপরে রেখে সাকিব নীলিমাকে কোলে নিয়ে সোজা করে শুয়ে দিল আর ওর জামা পায়জামা ঠিক করে দিল। নীলিমা তো ঘুমে বেহুশ। এরপর সাকিব বাতি নিভিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে সাকিব হঠাৎ ঘুম থেকে জেগে গেল। চোখ মেলে তাকিয়ে দেখে নীলিমা গড়াতে গড়াতে ওর পেটের ওপর মাথা রেখে শুয়ে আছে আর পা অর্ধেক বাইরে। সাকিব নীলিমার মাথায় হাত দিয়ে বলে উঠল, নীলু, এই নীলু। সাকিব নীলিমাকে ডাকছে। কি? চোখ খুলতে পারছে না নীলিমা। ঘুমিয়েছো কিভাবে তুমি? এত খারাপ অভ্যাস কেন? হ্যাঁ, কি করেছে আমি? সকাল সকাল বকছেন কেন? চোখ ডলতে ডলতে বলল নীলিমা। এখন নাকি সকাল? এখন 3টা 5 বাজে, সকাল হয়নি। ফোনের স্ক্রিন নীলিমাকে দেখিয়ে বলল সাকিব। ও আচ্ছা, সরুন ঘুমাবো। আমার বালিশ কোথায়? এই যে আমার পেট আছে না, ঘুমাও এখানে। আরে আপনার পেটে কেন ঘুমাতে যাব? আমার বালিশ কোথায়? এই নাও, এখানে ঘুমাও। বালিশ ঠিক মতো দিয়ে সাকিব বলল, দাঁড়ান, তার আগে ওয়াশরুম থেকে আসি। চোখ বন্ধ রেখে নীলিমা উঠে গেল। আবার পড়ে যেও না। নীলিমা ওয়াশরুম থেকে এসে খাটে উঠতে গিয়ে সাকিবের ওপর ধপাস করে পড়ে যায়। সাকিব তো শেষ, ওর বুকে হাড় বুঝি সব ভেঙে গেছে। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল সাকিব। এমা সরি, আমি ইচ্ছে করে পড়িনি, জুতোয় পিছলা খেয়ে পড়ে গেছি। ব্যথা পেয়েছেন না? আসো, তুমি আমার ব্যথা দূর করবা। নীলিমাকে নিজের কাছে টেনে নিয়ে বলল সাকিব। আমি ব্যথা দূর করবো মানে?
মানে শেখাচ্ছি। সাকিব নীলিমাকে ওর বালিশে শোয়ালো আর নীলিমাকে জিজ্ঞেস করলো, ঘরে যে একটা পুরুষ আছে সেটা কি জানো? সাকিব নিজের কথাই বলল, হ্যাঁ জানি। তাহলে জামা কাপড় ঠিক থাকে না কেন? ঠিক রেখে কি করব? সে তো আমার স্বামী হয়, আর আমি ঘুমালে সবই এলোমেলো হয়ে যায়। গলা সরিয়ে বলল নীলিমা। এলোমেলো সবকিছু আমার অনেক পছন্দ। কি হবে পছন্দ হয়ে? দেখতে তো পারেন না আমাকে। সেটাও ঠিক, সরেন ঘুমাবো। শুধু শুধু মাঝরাতে আমাকে জাগালেন না। চলো। কোথায়? বেলকনিতে। এত রাতে? হ্যাঁ আসো। সাকিব নীলিমাকে নিয়ে বারান্দায় গেল আর নীলিমা বলল, ওয়েট করেন, কফি নিয়ে আসি। এত রাতে আবার কফি বানাবা? তাতে কি 2 মিনিট লাগবে, যাও। নীলিমা কফি বানিয়ে নিয়ে আসলো। রাত তখন 3:30। সাকিব নীলিমাকে ওর কোলে বসালো আর নীলিমার এলোমেলো চুল ঠিক করে দিল। এই প্রথম নীলিমা সাকিবের মহত্ব বুঝতে পেরেছে। তোমাকে যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন নাকে নাক ফুল ছিল না। সেদিন একজন সাধারণ মেয়েই লেগেছে তোমায় দেখতে। আজ তুমি কতটা ম্যাচিউরড, নাক ফুল পড়া, একটু মোটাও হয়ে গেছো। মানে লক্ষণীয় পরিবর্তন যাকে বলে। কেন, খারাপ লাগছে কি এতে? না, আগের থেকে অনেক বেশি পরিপূর্ণ মনে হচ্ছে, স্পেশালি নাক ফুলটায়। মেয়েদের নাক ফুল পড়া দেখলে বরাবরই আমি ক্রাশ খাই, তবে তোমারটা ডিফারেন্ট মনে হচ্ছে সবার থেকে। কেন সেটা মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না। কফিতে চুমুক দিয়ে বলল সাকিব। তানহা আপুকে ভালো লাগতো না? ও কখনো নাকফুল পরেইনি। ওর কাছে নাকি ওইটা অড লাগতো। অনেকবার বলেছিলাম পড়তে, কিন্তু পরেনি। পায়েল আমার অনেক বেশি পছন্দ, তবে কখনো পড়তে পারিনি। কেন? বাবা দিত না পড়তে, বলতো স্বামীর বাসায় গিয়ে স্বামীকে দেখানোর জন্য পড়ো, এখন পড়ার দরকার নেই। ও কেন সেটা বলতে পারি না। এখন তোমার ঘুম পায় না? এভাবে প্রতিটা রাত কাটলে না ঘুমিয়েই পার করা যাবে। সাকিবের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল নীলিমা, একটু পর তো নামাজ পড়বা। আমিও মসজিদে যাব। কি? আপনি মসজিদে যাবেন? অবাক হয়ে বলল নীলিমা। হ্যাঁ, আল্লাহকে ধন্যবাদ দিতে হবে না? কেন? এই যে এই অবলা পিচ্ছিটাকে আল্লাহ আমার বউ করে পাঠিয়েছে। এই আমি অবলা? আমার তাই মনে হয় মাঝে মাঝে। সাকিব আর নীলিমা বাকিটা রাত ফাজলামি করে কাটিয়ে দিল। আর মাঝে মাঝে সাকিব নীলিমার পেটে চিমটি মারছিল আর নীলিমা সাপের মতো বাঁকিয়ে যেত, যা সাকিবের ভালো লাগতো। ফজরের আজানের পরে সাকিব গোসল করে নামাজ পড়তে গেল আর নীলিমাও গোসল করে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে নীলিমা সব জানলা খুলে দিল আর পাখির কিচিরমিচির আওয়াজে নীলিমা খুবই প্রশান্তি অনুভব করল। নীলিমা জানলা দিয়ে দাঁড়িয়ে দেখছে সাকিব টুপি হাতে নিয়ে গেটে ঢুকছে। বিছানা ঝাড়তে ঝাড়তে সাকিব ঘরে চলে এলো। অফিসে যাবেন না? না। 2 দিন পর পর অফিসে যায় কেউ? না, বাট আমি যাই। প্রবলেম হয় না? জি না। আমি 1 মাস পড়ে গেলেও কিছুই হয় না, কজ আমি ঘরে বসে সব করে দিই। প্রেজেন্ট থাকা তো ফর্মালিটি মাত্র। তাহলে আজকে আপনি বাসায়? হ্যাঁ। বসে বসে তাহলে বই পড়েন, না হলে ঘুমান। আমি ব্রেকফাস্ট বানাতে যাই। আমিও যাবো তো। মানে কি? আমিও তোমায় হেল্প করছি, চলো। রান্না শুধু তুমি একাই পারো না, আমিও পারি। রিয়েলি? ওকে, লেটস প্রুভ। সাকিবের সাথে নীলিমাও কিচেনে গেল। সাকিব নীলিমাকে নিয়ে কিচেনে গেল। কিচেনে গিয়ে সাকিব কোনো জিনিসই খুঁজে পাচ্ছে না। নীলিমা তো শাড়ির আঁচল নাচাচ্ছে আর কোনায় দাঁড়িয়ে আছে। সাকিব ব্রেকফাস্ট বানানোর জন্য কিছুই খুঁজে পাচ্ছে না। নীলিমা ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে। সাকিব জুস বানালো আর পাস্তা রান্না করলো। তিশার জন্য চাউমিন বানালো, মায়ের জন্য স্যুপ বানালো। নীলিমা শুধু কেটে দিয়েছে সব। সাকিব তো ঘেমে নিয়ে অস্থির। রান্না শেষ হওয়ার পর নীলিমা সাকিবকে বলল, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি বাকিটা দেখছি। হ্যাঁ আমি আসছি। অবস্থা পুরো খারাপ। সাকিব চলে যাওয়ার পর নীলিমা ভাবছে, দেখতে তো চমৎকার হয়েছে, খেতে না জানি কেমন হবে। নীলিমা খাবার মুখে দিয়ে পুরো থ। নীলিমাও পারে না এত ভালো রান্না করতে। নীলিমা মনে মনে বলল, অলরাউন্ডার। সাকিব ফ্রেশ হয়ে এসে দেখল নীলিমা খাবার সার্ভ করে দিয়েছে টেবিলে। সুহানা আর আয়ান টেবিলে বসে ঝগড়া করছে। তিশা আর তুলি চামচ হাতে নিচ্ছে। নীলিমা আম্মুকে গিয়ে খাইয়ে দিয়ে এলো। এরপর সবাই খেতে বসলো। খাবার মুখে দিয়ে সুহানা বলে, ভাইয়া রান্না করেছে তাই না? হ্যাঁ। কিভাবে বুঝলে? এই রান্না আরও 2 বার খেয়েছে। সুপারব হয় ভাইয়ার রান্না করা খাবার। আয়ান বলল। বাবাই চাউমিনটা অনেক মজা হয়েছে। তিশা বলল। বাবাই পাস্তাটাও। তুলি বলল। নীলু তুমি বললে না কেমন হয়েছে? এত বাজে খাবার কোনোদিনও খাইনি, মজা করে বলল নীলিমা। কি? আম্মু খাবারটা মজা হয়েছে, তুলি বলল। শুধু মজা না, অনেক বেশি মজা হয়েছে, নীলিমা বলল। থ্যাংক ইউ, হাসি মুখে বলল সাকিব। খাবার খাওয়া শেষ করে নীলিমা নিজের ঘরে গেল। ঘরে গিয়ে নীলিমা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। সাকিবও আর জাগালো না। নীলিমা সারা রাত ঘুমায়নি তাই। সাকিব পাশে বসে অফিসের কাজ করছে, সবাইকে দেখাচ্ছে কিভাবে কি করতে হবে। প্রায় ঘন্টাখানেক পর নীলিমা ঘুম থেকে ওঠে। সাকিব তখন কাজ করছিল। সাকিবের বড় বড় চুলগুলো কপাল পর্যন্ত চলে গেছে। নীলিমা সাকিবের চুলগুলো হাতে দিয়ে ধরল আর মজা করে বলল, তুলে নিয়ে আসি, চুলগুলো বিনুনি করব। মজা নিচ্ছ না?
মজা না, আসলেই করবো, দাঁড়ান। নীলিমা নিচে নেমে ওর তুলি নেয় আর চিরুনি নেয়। সাকিবের চুলগুলো আছড়ে নীলিমা বেরুনি বানাচ্ছে। সাকিব তো রেগে শেষ। সাকিব সাপের মতো নড়ছে আর নীলিমা ধমক দিচ্ছে। সাকিবের চুলে সামনে 2টা বেরুনি বাঁধল নীলিমা। এমন সময় সুহানা, আয়ান আর তুলি ঘরে আসলো নক করে। ঘরে ঢুকে সাকিবের এই অবস্থা দেখে ওরা সব হাসতে হাসতে শেষ। সাকিব তো লজ্জায় শেষ। আয়ান হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে আর তুলি সাকিবের বেরুনি ধরে বলছে, আম্মু এখানে একটা ক্লিপ দিলে ভালো লাগতো। দাঁড়াও ভাইয়া, আগে একটা পিক তো তুলি, সুহানা বলল। এরপর সুহানা সাকিবের ছবি তুলল। সাকিব টান মেরে চুলগুলো খুলে ফেলল। নীলিমাকে বলল, তোমার খবর আছে এখন। এই ভাইয়া, ভাবির কি খবর করবা তুমি? তোরও খবর আছে, ইডিয়ট। দাঁড়া তুই, সাকিব উঠে গিয়ে বলল। আয়ান আর সুহানা দৌড়ে পালালো। তুলিও হাসতে হাসতে চলে গেল। সাকিব এইবার নীলিমার দিকে তাকালো। নীলিমা পেছাচ্ছে সাকিবের ভয়ে, আর সাকিব দরজা ঠাস করে লাগিয়ে দেয়। নীলিমা পেছাতে পেছাতে খাটের ওপর ধপাস করে পড়ে যায়। সাকিব চুল ঠিক করে নীলিমার সামনে যায়। নীলিমার মুখের সামনে মুখ নিয়ে বলে, আমার চুলে বেরুনি করা? থাক, মাফ করে দিন না। কি এমন করেছে? একটু মজাই তো করেছে। সাকিবকে ধাক্কাতে ধাক্কাতে বলল নীলিমা, আসো মজা করাচ্ছে আরও। সাকিব নীলিমাকে খাট থেকে তুলে নীলিমাকে নিয়ে নাচ করে। নীলিমাকে হাত দিয়ে ঘোরাচ্ছে আর নীলিমার সব চুল খুলে ফেলেছে। এই কি করছেন আপনি? আমি ছুটির দিনে তানহার সাথে এইভাবে নাচ করতাম, তাই তোমার সাথেও করছি। নীলিমার পেটে হাত দিয়ে বলল, বয়স হয়েছে সেই খেয়াল আছে আপনার? আমি যথেষ্ট ইয়াং আছি, আর বরং তুমি 20তে বুড়ি হয়ে গেছ। আমি মোটেও বুড়ি নই, যথেষ্ট সুন্দরী। মুখ ভেঙিয়ে বলল নীলিমা। আহারে, পেটে ভাঁজ, ম্যাচুরিটি ভাব, এসব তো বুড়ির লক্ষণ। এই বুড়া ভালো হচ্ছে না কিন্তু। এই বুড়ি রেগো না কিন্তু, চোখ মেরে বলল সাকিব। বুড়া? বুড়ি? আমি বুড়ি, ঠিক আছে, ছাড়ুন এখন আমাকে, যত সব। নীলিমা রাগ করে সুহানার ঘরে চলে গেল। সাকিব তো হাসতে হাসতে শেষ। সাকিব বাইরে ঘুরতে চলে যায়। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যায় সাকিব। আর নীলিমা সারাদিন সুহানা আর আয়নার সাথে গল্প করে কাটায়। সাকিব 2বার কল করেছে নীলিমাকে। সাকিব বলেছে আসতে লেট হবে। নীলিমা সবাইকে ডিনার করিয়ে নিজের ঘরে আসে। সাকিব বলেছে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবে, তাই নীলিমাও খেয়ে দিয়ে ঘরে চলে যায়। ঘরের দরজা বন্ধ করে নীলিমা নতুন একটা শাড়ি বের করে, যেটা সাকিব ওকে কিনে দিয়েছে। নীলিমা শাড়িটা পাল্টে সাজতে বসে। খোপায় একটা ফুল হলে ভালো হতো, কিন্তু ফুল পাবে কোথায়? এরপর বুদ্ধি করে বারান্দার ফুলের গাছ থেকে একটা সাদা গোলাপ ছিঁড়ে খোপায় পরে নীলিমা। অনেক সুন্দর করে সাজে নীলিমা। হাতে চুড়ি আর কানের দুলে অনেক বেশি ভালো লাগছে নীলিমাকে। সাজা শেষ হলে নীলিমা বলে, আমি নাকি বুড়ি, দেখব নে আজ কি বলে। নীলিমা বারান্দায় দাঁড়িয়ে থাকে। রাত 11:30টায় সাকিব বাসায় ঢুকে বাইক নিয়ে, আয়নের বাইক। নীলিমা বারান্দার পর্দা টেনে ঘরে চলে আসে। ঘরের লাইট অফ করে আবার বারান্দায় চলে যায়। বারান্দায় বেগুনি রঙের বাতি জ্বলছিল। সাকিব ঘরে ঢুকে দেখে ঘর অন্ধকার। শার্টের বোতাম খুলে লাইট অন করলো, কিন্তু নীলিমা নেই। সাকিব ভেবেছে নীলিমা ঘুমিয়ে গেছে। বারান্দার দিকে চোখ যেতেই সাকিব বারান্দায় গেল। ওই জায়গায় কি করো এত রাতে? তারাগুনি। নীলিমাকে দেখে 2 মিনিট হাঁ করে তাকিয়েছিল সাকিব। নীলিমার হাত ধরে ধুম করে ঘরে আনলো। নীলিমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে সাকিব সোফায় বসে পড়ে আর বলে, কাকে আমি বুড়ি বলছিলাম? আল্লাহ! হাঁ করে তাকিয়ে আছে সাকিব। কেন এখন বুড়ি লাগছে না? মুখ বাঁকিয়ে বলল নীলিমা। সাকিব উঠে দাঁড়িয়ে নীলিমাকে পেছনে ঘোরালো আর পিঠে একবার হাত বুলালো। এইভাবে কি দেখছেন? জানি না কি দেখছি, কিন্তু যা দেখছি তা এর আগে কখনো দেখিনি। কি দেখছেন বলবেন তো? আজকে যদি আমি কিছু ভুল করি তুমি মেনে নেবে? কি ভুল জানি না, কিন্তু ভীষণ ইচ্ছে করছে কিছু ভুল করতে। কি ভুল বলেন? বললাম তো জানি না। সাকিব নীলিমাকে লিপ কিস করলো, যা এর আগে কখনো করেনি। নীলিমাও আটকায়নি। সাকিব নীলিমাকে কোলে নিল আর ও খাটে বসলো। নীলিমাকে ওর পায়ের উপর বসালো। তুমি কি আমায় পাগল বানিয়ে ফেলবা নীলু? পাগল আমি বানিয়েছি? পাগল তো একজন অনেক আগেই বানিয়ে রেখেছে। হ্যাঁ রেখেছে, কিন্তু এভাবে কেন সেজেছো তুমি? জানি না, ইচ্ছে করছে তাই সেজেছি। আমার যে এখন অন্য কিছু ইচ্ছে করছে। কি? আর বলতে পারবো না আমি। নীলিমাকে এই প্রথম এইভাবে দেখে সাকিব নিজেকে আর সামনে রাখতে পারল না। পুরোপুরি বউয়ের অধিকার পেল নীলিমা, আর সাকিব পেল স্বামীর অধিকার। নীলিমার এখন আর বাধা নেই, ও সব পেয়ে গেছে।